is over for you, I think. Immune system to hoye geche, clear to. So immune system, how it's affect to HIV disease. Immune system related, how it is related to HIV. কিভাবে? Tell me. Whatever idea you have, share with me. কি হচ্ছে? Actually, it is suppress. কি CD4 T cell. The CD4 T cell, how it is affect with CD4 T cell. Summary, when you will write the answer, you must know those points and mention all those points. So please note down these points only. মানে answer লেখার pattern. Only this much you have to mention. And I'll show some diagrams. So that diagrams we'll put, that is the answer. So overview of key HIV life cycle. So we must know the life cycle of HIV virus. So life cycle is important for HIV. Okay. Then overview human immune response, how it is works in immune response. So you must know the immune system, then easy to you. Then HIV pathogenesis. Pathogenesis, again I am telling that we are studying pathology. So we must know pathogenesis of HIV virus. Pathogenesis of HIV. So life cycle, immune system, how it works, and pathogenesis. Pathogenesis, acquisition of HIV, acute infection, step by step. It is first it will cause acute infection, then chronic infection, and lastly death. Life cycle কিভাবে হচ্ছে steps, it is clearly written in Robbins diagram. This full diagram is written in Robbins. So we better you read from Robbins. Okay. So কি হচ্ছে first step, binding and fusion. Binding and fusion কোথায় binding হচ্ছে? Binding and fusion কোথায় binding হচ্ছে? Binding and fusion. Binding first, it's try to enter the body. Body কোথায়? Cell. কোন cell? Choose করবে কোন cell গুলোকে? Which cell is suitable for HIV virus? কি? একটা হচ্ছে macrophage, dendrite cell and CD4 T cell. ঠিক আছে? CD4 T cell, dendrite cell and macrophage. CD4 T cell, macrophages and dendrite. এই তিনটে cell is মানে affected by HIV infection. পরে মোবাইল পরে এখন রাখ। ঠিক আছে? তাহলে HIV টার্গেট কাকে করছে? HIV ইনফেকশনের টার্গেট জোন কে? এই তিনটে সেল কি CD4, macrophage and dendrite cell. CD4, what is the function of CD4? CD4 এর ফাংশন কি? কোথায় থাকছে CD4 টা? লিম্ফ নোডের মধ্যে থাকছে, লিম্ফ নোডে থাকছে। এবার CD4 গুলো এফেক্ট যখন হচ্ছে বা ম্যাক্রোফাজ CD4 টা থাকছে আমাদের লিম্ফ নোডে। CD4 এফেক্টেড হলে কি হবে? আলটিমেট রেজাল্ট কি হচ্ছে? ডিস্ট্রয় করে দিচ্ছে ইমিউনো সিস্টেমটা, CD4 কাউন্ট কমে যাবে, CD4 সেলগুলোকে ডিস্ট্রয় করে দেবে। CD4 সেল ডিস্ট্রয় হলে কি হচ্ছে? তাহলে আমাদের কি হচ্ছে? CD4 মানে লিম্ফ নোডগুলো অ্যাফেক্টেড হচ্ছে। অল লিম্ফ নোড আর অ্যাফেক্টেড বাই দিস ইনফেক্টেড সেলস, ইনফেক্টেড অর্গানিজম। ঠিক আছে? তারপর কি করবে আমাদের? স্লোলি কোথায় যাবে এগুলো? যদি আমাদের ইমিউনো সিস্টেমকে পেনিট্রেট করতে পেরেছে, দেন কোথায়? ব্লাড স্ট্রিমে গিয়ে মিশবে। ব্লাড স্ট্রিমের থ্রু দিয়ে প্রথমে লিম্ফ নোডগুলো অ্যাফেক্টেড হচ্ছে, দেন ব্লাড স্ট্রিমের থ্রু দিয়ে কোথায় যাবে? ভাইটাল অর্গানস আর অ্যাফেক্টেড। ঠিক আছে? ভাইটাল অর্গানসগুলো অ্যাফেক্টেড হবে। কি ভাইটাল অর্গানস অ্যাফেক্টেড হবে? লিভার, ব্রেন, কিডনি, হার্ট। ঠিক আছে? তাহলে কি হবে? কি ডিজিজ হবে রিলেটেড? ঠিক আছে? কি হবে?
ব্রেনে হলে কি হতে পারে, if brain is affected by this HIV infection, হ্যাঁ আমাদের কি আসবে, সিমটমস কি দেবে, সাইন কি দেবে, কি হবে, কি হবে ব্রেনে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হবে। হার্ট, ইফ হার্ট ইজ অ্যাফেক্টেড কি হবে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে। এই তো টার্ম নর্মাল। কিডনি অ্যাফেক্টেড হলে কি হবে, ফেলিওরের দিকে যাবে। আর আর কি কি এফেক্ট, লাং হলে কি হবে, নিউমোনিয়া হবে। ঠিক আছে, এগুলো তো কমন ডিজিজ। আমি যখনই মেনশন করছি যে দিস অর্গান ইজ অ্যাফেক্টেড বাই HIV ইনফেকশন, দেন ফাইনালি ইট ক্যান বি দিস থিং হ্যাপেন। ঠিক আছে, মেনশন করতেই পারবো, তাহলে অ্যান্সার লেখার সময় ইজি। তাহলে ফার্স্ট কি হচ্ছে, ইট এন্টার্ড কোথা দিয়ে, আমাদের কি করছে, ডেনড্রাইট তোর ইয়ে দিয়ে CD4 সেল দিয়ে এসে আমাদের কোথায় লিম্ফ নোডকে অ্যাফেক্ট করছে। একটা হচ্ছে লিম্ফ নোড, দেন অ্যানাদার ইজ ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজের ফাংশন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ম্যাক্রোফাজ? ম্যাক্রোফাজ এনগাল্প করে ক্লিয়ারিং করা। বাট এখানে কি করছে, ক্লিয়ারিং করতে পারছে না, কি করছে, ম্যাক্রোফাজকেই ও ডমিনেট করে ফেলছে, ম্যাক্রোফাজকেই ডিস্ট্রয় করে ফেলছে। তাহলে সাইটোকাইন্সগুলো বেরোচ্ছে না, আমাদের আদার ইমিউনো সিস্টেমের যে ফাংশন, ঠিক আছে, করতে পারছে না, আমাদের জায়েন্ট সেল ফর্ম করতে পারবে না। ঠিক আছে, তারপরে কি হবে, ওখানে আরেক রকম ইমিউনিটি লস হচ্ছে। ঠিক আছে, এবার ইনাট ইমিউনিটিতে এফেক্ট করবে, সিস্টেমিক ইমিউনিটিতে এফেক্ট করবে। ঠিক আছে, তারপরে একই আবার ধীরে ধীরে সিস্টেমিক অর্গানগুলোকে ফেলিওরের দিকে যাবে। দেন অ্যানাদার ইজ ডেনড্রাইটিক সেল। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ডেনড্রাইটিক সেল? ডেনড্রাইটিক সেল একই, ডেনড্রাইটিক সেলগুলো কি, ওই ডেনড্রাইট পোডোসাইট, ডেনড্রাইট ও কি করছে, এনগাল্প করে ডিস্ট্রয় করবে, অ্যাগেন ফেলিওর হবে ডেনড্রাইটিক সেলগুলো। ঠিক আছে, এবারে বাইন্ডিং অ্যান্ড ফিউশন। তাহলে বাইন্ডিং কোথায় হবে, ফিউশন অ্যান্ড বাইন্ডিং কোথায় হবে, টার্গেট সেল কাকে করবে, টার্গেট সেল হচ্ছে ম্যাক্রোফাজকে দিয়ে, তারপরে কি করবে, HIV আরএনএগুলোকে কি করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করবে, আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করে ও কি করবে, ভাইরাল ডিএনএ ফর্ম করে, ভেতরে ঢুকে যাচ্ছে, ভাইরাল ডিএনএ ফর্ম করে ওটাকে ওর সেলটা তৈরি করছে। ম্যাক্সিমাম ডেনড্রাইটিক সেলের মধ্যে ওর সেলটা তৈরি করে, থাকতে পছন্দ করে ডেনড্রাইটিক, সুইটেবল এনভায়রনমেন্ট ফর HIV। ঠিক আছে, ডেনড্রাইটিক সেলে তারপর মাল্টিপ্লিকেশন হয়ে ও বেরিয়ে এসে ধীরে ধীরে হোস্ট ইমিউনিটি, মানে ইমিউনিটিটাকে নষ্ট করে ও ডমিনেট করে ফেলবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, বাইন্ডিং অ্যান্ড ফিউশন, এন্ট্রি, রিভার্স ট্রান্সক্রিপ্টেড, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করবে, ও নিজেকে রেডি করবে কিভাবে আরও অর্গানগুলোকে এফেক্ট করবে। সো ইন্টিগ্রেশন, দেন ভাইরাল RNA, অ্যান্ড নেক্সট ইজ প্রোটিন এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসেম্বলি অ্যান্ড বাইন্ডিং, অ্যাগেন মিউটেশন। ঠিক আছে, মিউটেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ মিউটেশন? হোয়াট ইজ দ্য মিনিং অফ মিউটেশন? মিউটেশন কি করছে, ও এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিজের মতো করে রেডি হচ্ছে যে মানে কিভাবে ডেথের দিকে ঠেলে নিয়ে যাব। ঠিক আছে, মানে যাতে আমরা অ্যান্টিবায়োটিক দিলেও অ্যান্টিবায়োটিক ফেলিওর হয়, এখানে ও মিউটেট হয়ে গেছে। আমাদের যে নর্মাল অ্যান্টিবায়োটিক, ইট উইল নট ওয়ার্কস। ঠিক আছে, কি হয় সিমটমসগুলো কি হয়, HIV হলে ফার্স্ট উইকে কি হবে, জ্বর আসবে, তো ইনফেকশন হচ্ছে, ইমিউনিটি ফেলিওর হচ্ছে, জ্বর আসবে, কন্টিনিউ জ্বর আসছে, জ্বর সারছেই না। ঠিক আছে, তো ইমিউনিটি ফেলিওরের দিকে। দেন নেক্সট স্টেপে কি হবে, অ্যান্টিবায়োটিক কোনো কাজই করবে না। প্রথম দিকটা হয়তো একটু ফাংশন হলো, বাট তারপরে দেখা যাবে লেটেন্ট পিরিয়ডের দিকে চলে যাচ্ছে। লেটেন্ট পিরিয়ড অনেক দিন থাকে, ওদের লেটেন্ট পিরিয়ডটা অনেকটা লেন্দি। দেন লাস্টে হচ্ছে আলটিমেট কি করবে, ডেথের দিকে ঠেলে দেবে। সব অ্যাডাপটিভ ইমিউনিটি, আমাদের কি হচ্ছে, অ্যাডাপটিভ ইমিউনি সিস্টেমে কি করছে, প্রথমে নন স্পেসিফিক যখন থাকছে, দেন ম্যাক্রোফাজ ও এনগাল্প করছে। নন স্পেসিফিক একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, আর একটা হচ্ছে অ্যাডাপটিভ। হোয়াট ইজ ইনেট ইমিউনিটি? ইন বডি। ঠিক আছে, অ্যান্ড অ্যাডাপটিভ মানে ও অ্যাডাপশন করে আবার নিজেকে মডিফাই করে আবার ট্রাই টু কোপ আপ, বাট
নট পসিবল ইন দিস কন্ডিশন, যদি সিভিয়ার হয়, ঠিক আছে। এবার ডিপেন্ডস অন সিভিয়ারিটি। সিভিয়ারিটি কীভাবে দেখা হয়, ক্যালকুলেশন করা হয় ভাইরাল লোড CD4 কতটা কমেছে, ডিপ্রেশন হয়েছে, অ্যান্ড ভাইরাল লোড কতটা আছে। ভাইরাল লোড কিভাবে ক্যালকুলেশন করা হয়, CD8 টি সেলটা, ওটা হচ্ছে কি স্পেসিফিক টু HIV, ঠিক আছে। CD8টা বাড়ে, ঠিক আছে। ম্যাক্রোফাজ অ্যান্ড গ্র্যানুলোসাইট, তারপর নেক্সট হচ্ছে ডেনড্রাইটিক সেল, আলটিমেট ও বি সেল টি সেলের ওপর এফেক্ট করে। এখানে দেখা যায় আমাদের আমি রিপিটেডলি একটা জিনিস বলছি তোমাদের, CD4 is ডিক্রিজিং, স্লোলি CD4 is ডিক্রিজিং, ঠিক আছে। মানে HIV-র সঙ্গে রিলেটেড CD4 টি সেল যে ডিক্রিজিং, ঠিক আছে। না প্রচন্ড, এটা কি হচ্ছে, ফার্স্ট স্টেপে আমাদের ইনেট ইমিউনিটি ট্রাই টু ফাংশন, দেন অ্যাকিউট ইনফেকশন, মানে অবভিয়াসলি অ্যাকিউট ইনফেকশন হবে। ফার্স্ট অ্যাকিউট ইনফেকশন। হোয়াট ইজ অ্যাকিউট ইনফেকশন? ডিফারেন্স বিটুইন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক কি হচ্ছে, লেন্দি যেখানে হচ্ছে সেটা হচ্ছে ক্রনিক। প্রথমে হচ্ছে যখন আমাদের টাইম ডিউরেশনটা কম, দ্যাট ইজ অ্যাকিউট ইনফেকশন। তাহলে অ্যাকিউট ইনফেকশনের জন্য আমাদের টাইম ডিউরেশন ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড এক্সপেনশন অ্যান্ড ভাইরাল লোডটা ধীরে ধীরে স্লোলি বাড়ছে। আর দেখো ওখানে পিকে দিয়ে দিয়েছে CD8 অ্যান্ড CD4 সেল বাড়বে প্রথমে, ঠিক আছে। এটাতে কি বোঝাতে চেয়েছে, CD4 অ্যান্ড CD8 বোথ আর ইনক্রিজিং ইন নাম্বার, কারণ ট্রাই টু কোপ আপ, মানে লড়ছে, কন্টিনিউয়াসলি ফাইট করে যাচ্ছে। তারপরে CD8টা বেড়ে থাকবে, বাট CD4 ও কী করবে, CD4টাকে ডিস্ট্রয় করে দেবে, CD4গুলোকে ডিস্ট্রয় করে দেবে, ডিজলভ করে দেবে, তখন CD4 কাউন্টটা নামবে, অ্যান্ড দ্যাট ইজ ইনেট ইমিউনোস্টেটাসটা কমবে, ক্রনিকের দিকে চলে যাবে। HIV ডিজিজ প্রোগ্রেশন, ক্লিনিক্যাল লেটেন্সি কি হচ্ছে, আমাদের 4 to 8 উইক্সের মধ্যে আমরা কি কনসিডার করছি, দ্যাট ইজ অ্যাকিউট অর প্রাইমারি ইনফেকশন। বাট 4 to 8 উইক্স আমাদের যে কোনো ইনফেকশন, আমাদের যে কোনো নর্মাল ইনফেকশন কতদিন পর্যন্ত সাস্টেনেবল, 7 days পর্যন্ত, নট মোর দেন দ্যাট। তখনই আমাদের ভাবতে হবে সিস্টেমিক ফেলিওরের দিকে, কোথাও একটা ইমিউনো সিস্টেম গন্ডগোল, ঠিক আছে, রিলেটেড টু ইমিউনো সিস্টেম। কখনোই আমাদের 4 to 8 উইক্স একটা নর্মাল ইনফেকশাস ডিজিজে থাকতে পারে না, ঠিক আছে। তখনই আমাদের সন্দেহ করতে হয় যে ইট ইজ মেবি ডিউ টু সিভিয়ার কোনো অটো ইমিউনিট ডিজিজ, ঠিক আছে। তাহলে 4 to 8 উইক্স প্রাইমারি ইনফেকশন, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট। অ্যান্ড অ্যাসিমটমেটিক স্টেজে থাকবে, CD8 সেলগুলো বাড়ছে, ঠিক আছে, লেটেন্সি পিরিয়ড যেটা বলছে, মানে ও তখন চুপচাপ ও ফাংশন করে যাচ্ছে, ভেতরে মাল্টিপ্লিকেশন করছে, মিউটেশন করছে, ঠিক আছে, নিউট্রালাইজিং অ্যান্টিবডিজ। এটা 1 বছর পর্যন্ত ও মানে আমরা হয়তো বুঝে উঠতে পারছি না কি হচ্ছে। দেন আলটিমেট কি করবে, CD4 টি সেলটাকে কমাচ্ছে আর ডেথের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, HIV ভাইরাল লোড বাড়াচ্ছে। বোঝা যাচ্ছে এটা ক্লিয়ার, ঠিক আছে। কী করে কোথায় ওই তোর ডেনড্রাইটিক সেলগুলোর মধ্যে যাচ্ছে, কি স্টেপ হচ্ছে, সিলেকশন অফ ইনফেকশন বাই RS স্টারভেশন, মানে তোর সিলেকশন, ডেনড্রাইটিক সেলগুলো সিলেকশন করে ও ঢুকে যেটা বললাম আমি অলরেডি, ব্লাড ফ্লো দিয়ে মেন অর্গানে চলে যাচ্ছে। কি কোথায় যাচ্ছে, ব্রেন, স্প্লিন, GI সিস্টেম, লিম্ফ নোড, ঠিক আছে, মেন অর্গানগুলো ও পৌঁছে যাচ্ছে। কত দিনের মধ্যে যাচ্ছে, 2 to 3 ডেজের মধ্যেই অলরেডি রিচ করে যাচ্ছে। বাট অ্যাক্টিভেশন হতে ইট উইল টেক সাম টাইম, ঠিক আছে। সিস্টেম রিমেন্স কম্পিটেন্ট অ্যান্ড হ্যান্ডলিং মোস্ট ইনফেকশন। কী হচ্ছে, ইমিউনো সিস্টেম ডাউন হলে এরপরে কি হবে, অপরচুনিস্টিক ইনফেকশনগুলো, ইনফেকশন পরে রাখ, এখন বন্ধ কর। সিস্টেমিক কী পড়ছিস, হ্যাঁ, লিউকেমিয়া এখনই পড়তে হবে, এত পণ্ডিত।
দুটো তোর কোন ডিজিজ হলে আমাদের ইনফেকশন কমন হয়? ডায়াবেটিক হলে, সিভিয়ার ডায়াবেটিক পেশেন্ট হলে কি হয়, ইনফেকশন হলে সারতে চায় না, তাই তো, রিকভার হয় না ইজিলি। বাট এখানে কি হবে, রিকভার তো দূরেই থাক, মানে মেডিসিন দিলেও মেডিসিন তো ফাংশনিং না, কাজ করবে না, তো ইনফেকশন ঠিকই হবে না। কন্টিনিউ যাদের এডস থাকে, তোমরা কোনো এডস পেশেন্ট দেখেছো না আমি জানি না, ওদের হাঁচি আর কাশি লেগেই থাকে, মানে সর্দি নিমোনিয়া, মানে লাং এফেক্ট হয়ে গেছে। তো এবার ইমিউনিটি সিস্টেম ডাউন, কন্টিনিউ ফিভার থাকবে, হাঁচতে কাশতে থাকতেই পারে। আর ওর থেকে যে আমাদের হয়ে যাবে এমন না, মানে দেখেছি ওটা ওটা যে খুব একটা কন্টামিনেশন যে ওইভাবে হবে তা না। এবার স্প্রেড, মোড অফ স্প্রেডে আসছি, আমাদের কোন কোন রুটে স্প্রেড হয়, কোন কোন রুটে স্প্রেড হয়। কমন রুট অফ স্প্রেড কি হচ্ছে, ক্লোজ কন্ট্যাক্ট, মেইনলি হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট। সেক্সুয়াল ট্রান্সমিটেড ইজ দ্য মেন মোড অফ ট্রান্সমিশন, ঠিক আছে, বাইসেক্সুয়াল, হোমোসেক্সুয়াল, যে কোনো, মেনলি হোমোসেক্সুয়াল কেসে এটা কমন, ঠিক আছে। সেক্স ওয়ার্কারদের থেকে হয় না জেনারেলি, যারা এক্সপিরিয়েন্স নয় সেখান থেকেই কমনলি হয়, ঠিক আছে। মানে ফালতু ওদের ব্লেম দেওয়া হয় এই ক্ষেত্রে, কিন্তু হয়তো তাদের, কারণ তাদের প্রপার ট্রেনিং থাকে, হয় না। ইনসেক্ট বাইট থেকে নট পসিবল। ব্লাডের আমাদের এমনি কন্টামিনেশন হলো তাতেও হবে না কিন্তু, ঠিক আছে। যদি মিউকোসা থ্রু ডাইরেক্ট কন্টামিনেশন হয় তাহলেই হয়। যে এইডস পেশেন্টের আমরা অর্গান, যেমন আমরা হিস্টোলজি করছি বা অটোপসিতে এমনি অর্গান ধরলে তাতে কন্ট্যাক্ট হলো, আমাদের এইডস হয়ে গেলে না, নট কমন। আরেকটা মেন রুট অফ ট্রান্সমিশন কি, ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনে টেস্ট হলেও তো ঠিক আছে, কিন্তু প্রবলেমটা কোথায় হয়, লেটেন্সি পিরিয়ডটা যখন থাকে তখন অনেক সময় টেস্টেও ধরা পড়ে না। যখন ব্লাড আনার পরে, ব্লাড ব্যাংকে তোমরা গেছো, দেখেছো, যাওনি তো ব্লাড ব্যাংকে? ব্লাড ব্যাংকে যাবে, ব্লাড ব্যাংকে কি টিটিআইটা কি টেস্ট হয়, কি টেস্ট হয় ব্লাড ব্যাংকে, এটা ইম্পর্টেন্ট। ব্লাড ব্যাংক টপিক তো আছে পরে। তো ব্লাড ব্যাংকে কি টেস্ট হয়, আমাদের এইডসের জন্য কি টেস্ট করা হয়, হ্যাঁ, এবার ওটা কিন্তু তোমার এলাইজাতে করতে হবে, এমনি কার্ডে করে দিলাম এই করলাম তাতে ওটাতে হবে না, কারণ ওর কতটা লোড আছে কি আছে ওটা ক্যালকুলেশন করে দেখতে হয়। এবার এইচআইভি যদি ইমিডিয়েট কেউ কন্টামিনেট হয়েছে, তার কিন্তু আমরা টেস্ট করলে ধরতে পারবো না, ঠিক আছে। পরে গিয়ে ওটা ডমিনেট হবে, তখন আমাদের পজিটিভ হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে ব্লাড ট্রান্সফিউশন ইজ ওয়ান অফ দ্য ট্রান্সমিশন মোড। তাহলে কী কমন, কী একটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট আর ব্লাড ট্রান্সফিউশন। আর কি হতে পারে, পলিমারেজ চেইন রিয়াকশন না, আর যদি আর কি থাকে, মানে মোড অফ ট্রান্সমিশন পলিমারেজ চেইন না, ইয়ের জন্য, ডিটেকশনের জন্য, হ্যাঁ ডিটেকশনের জন্য। আর 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 কীভাবে কন্টামিনেশন হতে পারে, আর কীভাবে, আর যদি কোনো আমাদের ড্রাগস নেয় যারা, ঠিক আছে, তাদের কি হয়, একই ইনজেক্টেবল যদি ইউজ করে, বা হসপিটালেও অনেক সময় কেয়ারলেসভাবে একই ইনজেকশন যদি বারবার ইউজ করে দেয়, কারোর একটা পজিটিভ থাকলে ওখান থেকে চলে আসবে। তাহলে মেন 3টে মোড অফ ট্রান্সমিশন তো আছেই, ঠিক আছে। এরপরে কি আসবো আমরা, steady destruction of CD4 T cell and steady decline of circulating blood CD4 cell. তাহলে আমাদের সিডি, রিমেম্বার দিস, বারবার আমি রিপিটেডলি আই এম টেলিং ওয়ান থিং, CD4 ডিপ্লেশন হবে, CD4 কাউন্টটা কমবে। ডিপ্লেশন কি করে হচ্ছে, ক্রনিক টি সেল অ্যাক্টিভেশন। এবারে যখন CD4টা কমছে তখন তো আর অ্যাকিউট ফেজে থাকছে না, ডেফিনেটলি ইট ইজ ইন ক্রনিক ফেজ, ঠিক আছে। ক্রনিক ফেজে কি হচ্ছে, ভাইরাল রেপ্লিকেশন ইন ইনফেক্টেড CD4 সেল, ঠিক আছে, আলটিমেট ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, সেলটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ডেথ ইন ইনফেক্টেড সেল, ঠিক আছে। আলটিমেটও সেল ডেথ, অ্যাপোপ্টোসিস করিয়ে দেবে, কিলিং সেল ডেথ, ঠিক আছে, যে কোনোভাবেই আমাদের। তাহলে কি হচ্ছে, CD4টা কিভাবে কমছে, CD4টা ও ডিপ্লেশন, অ্যাপোপ্টোসিস করে ডিস্ট্রয় করে দিচ্ছে CD4 টি সেল, ঠিক আছে। এগুলো লং
তোর লং কোশ্চেন লং অ্যান্সার লেখার জন্য এইভাবে বাড়িয়ে বাড়িয়ে সুন্দর ডায়াগ্রাম দিয়ে বোঝানো যায়। এটার জন্য ডেসক্রাইব বেশি করার দরকার নেই, কিন্তু এই ডায়াগ্রামটা দিলেই এক পাতার অ্যান্সার রেডি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেশন অফ আনইনফেক্টেড CD4, এখানে হচ্ছে ইনফেক্টেডগুলো বাড়ছে, এই সরি ইনফেক্টেডগুলো যখন এফেক্ট হয়ে যাচ্ছে ও আনইনফেক্টেডগুলো নাম্বারে বাড়াচ্ছে, আবার গিয়ে ইনফেক্টেড হয়ে যাচ্ছে, আলটিমেট অ্যাপোপ্টোসিস হয়ে যাচ্ছে। এখানে কি থাইমাস, ঠিক আছে, একই কীভাবে অর্গানের ভেতর সেলগুলোর নাম্বার অফ CD4 কমছে, একই রিপিটেডলি সেম থিং। ঠিক আছে, মেকানিজম অফ CD4 T cell depletion in HIV infection কি করছে, ইনফেকশন অ্যান্ড কিলিং ইনফেকশনস হল অনলি পার্ট অফ তোর T cell লস, ক্রনিক ইমিউন অ্যাক্টিভেশন অ্যান্ড ডিপ্লেশন অফ T cell হিমোস্টেসিস। ঠিক আছে, একই আমাদের থাইমাসেও তাই। থাইমাস কি অর্গান, থাইমাসে কি হয়, থাইমাস ফাংশন অফ দ্য থাইমাস কি, ম্যাচুরেশন অফ T cell। ঠিক আছে, তাহলে ইমিউনো সিস্টেমগুলো ডাইরেক্ট গিয়ে ও টার্গেট করছে, একটা হচ্ছে লিম্ফ নোডে গিয়ে ডিস্ট্রয় করছে, তারপরে আলটিমেট পৌঁছে যাচ্ছে থাইমাসে, থাইমাসেও ম্যাচুরেশন স্টেজটা হয়, থাইমাসেও এফেক্ট করে ও কি করছে, CD4 T সেলটা নাম্বারে বাড়াচ্ছে, এই কমাচ্ছে, আর CD8টাকে বাড়াচ্ছে। টুথ পাল্টা খুব। এবার HIV স্পেসিফিক T সেল রেসপন্স, HIV স্পেসিফিক T সেল রেসপন্স, স্টেম সেল কি করছে, ম্যাচিওর T সেল HIV স্পেসিফিক T সেল, স্পেসিফিক T সেলগুলো কি, স্পেসিফিক T সেল হচ্ছে CD8টা, ও CD8টা বাড়াচ্ছে কি করে, স্টেম সেল, ম্যাচুরেশন অফ T সেল HIV স্পেসিফিক T সেল অ্যান্ড কিলিং করে, মানে ও ব্রেন কিভাবে তোর এফেক্ট করছে অর্গানগুলো। ঠিক আছে, HIV ইনফেক্ট একটা করে, এই যে থাইমাসে স্টেম সেল নাম্বারে বাড়ছে, মানে ম্যাচুরেশন আসছে, আর পেরিফেরিতে গিয়েও এফেক্ট হচ্ছে, ডাইরেক্ট থাইমাসের মধ্যে কিন্তু এফেক্টটা হচ্ছে না। ঠিক আছে, ও যখন ম্যাচিওরগুলো বার করছে, দেন স্লোলি পেরিফেরিতে এফেক্টেড হচ্ছে। এবার HIV ডিজিজ প্রোগ্রেসিভ কিভাবে হচ্ছে, কি করে হচ্ছে, এবার যখন আমরা HIV ডিজিজ হচ্ছে আমরা কি করে বুঝবো কি করে, হাউ উইল রেকগনাইজ, কি হবে, সাইন সিমটমস কি আসবে, কি আসবে, ক্লিনিক্যাল ফিচার্স কি আসবে, কন্টিনিউয়াস ফিভার থাকবে, আর কি থাকবে, স্নিজিং হবে, কাফ স্নিজিং, হেড মানে সিভিয়ার তোর ইয়ে হবে, হেডেক হবে, আর কি হবে, ডিজিনেস হতে পারে, চোখেও এফেক্ট হতে পারে, নিমোনিয়া কমন নিমোনিয়া, আর CNS সিমটমসগুলো দেবে স্লোলি। CNS সিমটমসের মধ্যে কি কমন, কি CNS সিমটমস, হেডেক ডিজিনেস CNS সিমটমসে। দেন কি হবে, আলটিমেট অপরচুনিস্টিক ইনফেকশন, কি ইনফেকশন হবে, এবার কয়েকটি ইনফেকশনের নাম বলো, কি ইনফেকশন হতে পারে, কি ইনফেকশন, নিমোনিয়া, পাটা তুলে দে ওপরে, একবারে তুলে বস, ঠিক আছে, নিমোনিয়া, আর কি হতে পারে, এপস্টেইন ভাইরাস, তারপরে আর কি, যে কোনো ভাইরাস যা হবে সেটা আর কারেক্টেবল হবে না, যে ইজিলি যা ভাইরাস আমাদের সারাউন্ডিংসে আছে এফেক্ট করতে পারে, দ্যাট স্টেজ, কারণ ইমিউনিটি অলরেডি লস্ট। তাহলে CD4 T সেল কাউন্ট লেস দ্যান অর ইকুয়াল টু 200 পার মাইক্রোলিটার। ঠিক আছে, কি হচ্ছে ইকুয়াল টু, মানে CD4 এতই কমে গেছে, CD4 T সেল অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার অপরচুনিস্টিক ইনফেকশন, নিওপ্লাজম, হাউ ইট কজ নিওপ্লাজম, আমি তো এতবার রিপিটেডলি আই এম টেলিং ইনফেকশন, বাট কিভাবে নিওপ্লাজম হবে, কিভাবে নিওপ্লাজমে আসবো, কি নিওপ্লাজম হবে, এখানে ব্লাড ক্যান্সার হবে, কি হবে,
কি হবে, কোন অর্গানটাকে অ্যাফেক্ট করছে, কোন কোন সিস্টেমটাকে অ্যাফেক্ট করছে? ইমিউনো সিস্টেম। তাহলে কি টাইপের হবে? আমাদের লিম্ফ নোডগুলো অ্যাফেক্ট করছে, তাহলে কি হবে? লিম্ফোমা। লিম্ফোমা, লিম্ফোমা হবে। ঠিক আছে, সবই রিলেটেড, অল আর রিলেটেড। ঠিক আছে, সবই রিলেট। তোমরা যদি একটু শোনো, রিলেট করতেও ইজি। এর জন্য মানে একবার মুখস্থ করে ফেললাম, দরকার নেই। নিওপ্লাজম কি হবে? লিম্ফোমা। হোয়াট ইজ লিম্ফোমা? হোয়াট ইজ লিম্ফোমা? হোয়াট ইজ লিম্ফোমা? লিম্ফ নোডে ক্যান্সার। ক্যান্সার কিভাবে হচ্ছে? কারণ ওর তো পলিফারেশন বেড়ে গেছে, চেক পয়েন্ট ও ঠিক রাখতে পারছে না। ঠিক আছে, CD4 ডিস্ট্রয় হচ্ছে, CD4 নাম্বার অফ CD4 ডিক্রিজ হচ্ছে, বাট প্রিম্যাচিওর ও তো ইমিউনো সিস্টেমকে ঠিক রাখার চেষ্টা করছে কন্টিনিউয়াসলি। প্রিম্যাচিওর সেল, নাম্বার অফ প্রিম্যাচিওর সেল বাড়ছে। লিউকেমিয়াতে কি হচ্ছে? তোমরা যেমন লিউকেমিয়া পড়েছো, কি আসে লিউকেমিয়াতে? লিউকেমিয়া ক্লাস হয়েছে তো? হয়েছে লিউকেমিয়া? হয়নি লিউকেমিয়া চ্যাপ্টার? অ্যাকিউট লিউকেমিয়া হয়েছে না? হয়নি? লিউকেমিয়া ইন্ট্রোডাকশন হয়েছে তো? তো লিউকেমিয়াতে কি আসে? কি আসে? প্রিম্যাচিওর। যে কোনো লিউকেমিয়াতে আমাদের কি হয়? মিউটেট প্রিম্যাচিওর সেলগুলো আসতে থাকে। ঠিক আছে, লিউকেমিয়া যখন পড়বে, সেম লাইক লিউকেমিয়া, লিম্ফোমাতেও আমাদের সেম নাম্বারে বেড়ে যাবে, তো নাম্বারে বেড়ে যাবে। ঠিক আছে, ম্যাচিওর। এবার লিম্ফোমার ক্যাটাগরি আছে, টাইপ আছে। ঠিক আছে, এক একটা ফেজে এক এক রকম আছে লিম্ফোমা। ঠিক আছে, বার্কিট লিম্ফোমা, বিভিন্ন টাইপের লিম্ফোমা আছে। এবার কোন টাইপের লিম্ফোমা হচ্ছে, কোন স্টেজে গিয়ে ও কতটা কতটা ওটাকে ঠিক করে উঠতে পারছে, তার উপর ডিপেন্ড করে লিম্ফোমার আবার ক্লাসিফিকেশন এসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে লিম্ফোমা ইজ কমন। লিম্ফোমা ইজ কমন। ঠিক আছে, এবারে ও সব সিস্টেমগুলোকেই অ্যাফেক্ট করছে, সব সিস্টেমই অ্যাফেক্ট করছে। সিস্টেমে অ্যাফেক্ট হলে যে লিউকেমিয়া হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে সলিড, যেমন ব্রেনে অ্যাফেক্ট করছে বলে ব্রেন টিউমার হয়ে গেল, ব্রেন ক্যান্সার না। এইচআইভিতে কিন্তু যদি কারোর ব্রেন টিউমার হয়ে থাকে আর তার সঙ্গে যদি এইচআইভি অ্যাফেক্টেড হয়, তাহলে সেটা সিভিয়ার কন্ডিশনে চলে যাবে। বুঝেছো কি বললাম? রিলেটেড। যদি আমাদের থ্রু এইচআইভি ফার্স্ট হয়েছে, লাস্ট স্টেজে আমাদের লিম্ফোমা মানে ক্যান্সার অ্যাকসেপ্ট করি, তাহলে কোন টাইপের ক্যান্সার হবে? তোমার লিম্ফোমা। যদি দেখা যায় অলরেডি কোনো একটা সলিড ক্যান্সার কারোর রয়েছে, ঠিক আছে, অথচ ইনফেক্টেড হয়েছে এইচআইভি থ্রু, যেমন ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার পেশেন্টকে যদি ব্লাড দিতে হয়েছে, এবার কারোর থেকে এইচআইভি ইনজেক্টেড হয়েছে, এইচআইভি এসে গেছে, দেন সেক্ষেত্রে কি হবে? দুটো একসঙ্গে হলে সিভিয়ার কন্ডিশন চলে যাবে। ঠিক তো? তার জন্য আমাদের এইচআইভির জন্য ক্যান্সারটা তো হয়নি, অলরেডি ক্যান্সার ইজ প্রেজেন্ট। দেন সিএনএস ইনভলভমেন্ট, অলরেডি আমি বলেছি সিএনএস ইনভলভমেন্ট। CD4 টি সেল কাউন্ট কমছে, কত হচ্ছে? 200 ইয়া ইকুয়াল 200 এর ইকুয়াল, মানে কত থাকা উচিত? কত থাকা উচিত CD4? 200 যখন বলছো, নর্মাল কত থাকা উচিত? দেখে আসবে, পরের ক্লাসে আমি জিজ্ঞাসা করব। CD4 টি সেল কাউন্ট নর্মাল কত থাকা উচিত? ভাইরাল লোড কি হবে? ভাইরাল লোড বাড়বে। ভাইরাল লোড বাড়বে, সেটা আমরা হাউ টু ডিটেক্ট ভাইরাল লোড? কি করে? কি টেস্ট করব? আমাদের কি করব? যেরকম ক্লিনিক্যাল ফিচার্স দিচ্ছ সেই টেস্টগুলো তো করতেই থাকবো, তার সঙ্গে কি করব? এইচআইভি ডাইরেক্ট আমরা প্রথমেই কি আমরা ধরে ফেলবো এটা এইচআইভি হয়েছে না? কি করব তখন? আমাদের তো অ্যান্টিবায়োটিক ফেলিওরের দিকে যাবে, একটা একটা স্টেপে আমরা টেস্ট করব। লাস্টে আমরা এইচআইভি টেস্ট করে দেখব যে পজিটিভ, কিন্তু পজিটিভের পরে কতটা এফেক্টেড, তার জন্য আমরা CD8 লোডটাকে দেখব। CD8 লোড। CD4 তো কমছে, দেখে তো আমাদের লাভ নেই, CD8টা বাড়ছে। অ্যান্ড তাহলে CD8 ইজ মার্কার। CD8টাই হচ্ছে আমাদের মার্কার, ইন্ডিকেশন। কমে, এগুলো ডিটেলে আছে,
অপরচুনিস্টিক ইনফেকশন, আলটিমেট আমাদের অপরচুনিস্টিক ইনফেকশন, এগুলো অত ডিটেলে যার দরকার নেই। প্রোফাইল্যাক্সিস এগেনস্ট তোর অপরচুনিস্টিক ইনফেকশন ইজ বেসড অন CD4 কাউন্ট। এবার সিডি ট্রিটমেন্টটা কিভাবে আসবে, ট্রিটমেন্ট পার্ট। এবার ট্রিটমেন্ট পার্টে আমাদের CD4 কাউন্টটা আবার দেখতে হবে। CD4 কাউন্ট কেন দেখবো আমরা, CD4 ইজ ইমিউনি সিস্টেম, আমাদের কতটা ইমিউনিটিটা আমাদের লস হয়েছে তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্টটা হবে। কতটা লোড বেড়েছে CD8-এর আর কতটা CD4-এর লোড কমেছে, ওটা অ্যাসেস করে দেন উইল গো ফর ট্রিটমেন্ট। এবার এখানে কি হচ্ছে, আরএনএ কি বলেছিলাম, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তাই তো? এবার তাহলে আরএনএ, ডিএনএ এগুলো অ্যাসেস যদি করা যায়, ভাইরাল ডিএনএ কিভাবে চেঞ্জ হয়েছে এক্সট্র্যাক্ট করে, সেটাও করা পসিবল। শুধু CD4 CD এখন আর ওটার মধ্যে লিমিটেশন নেই তো, করা পসিবল যে দ্য HIV-1 viral load measurement indicate the number of copies of HIV-1 RNA per milliliter of plasma। তাহলে RNA ডিটেক্ট করাও পসিবল, ঠিক আছে? কতটা RNA লোড আছে তার উপর ডিপেন্ড করেও ট্রিটমেন্ট পসিবল। বাট আমাদের এখানে যদি আমরা RNA ডিটেকশন কি পসিবল, আমাদের এই সেটআপে পসিবল না। বড় জোর হয়তো CD4 CD8 কাউন্ট দেখা পসিবল হতে পারে ইন ক্রিটিক্যাল অ্যান্ড মনিটরিং ভাইরোলজিক্যাল রেসপন্স। ART কি হচ্ছে, ART হোয়াট ইজ ART? তোর ট্রিটমেন্ট মানে অ্যান্টিবায়োটিক ফেলিওর হচ্ছে, ডিপেন্ডস হচ্ছে ক্রিটিক্যাল কতটা ক্রিটিক্যাল হয়েছে, কতটা ক্রিটিক্যাল কন্ডিশন। আমাদের ভাইরাল ইনফেকশন ইজ কমন ইন HIV, ভাইরাল ইনফেকশন কমন HIV। হ্যাঁ, আরেকটা মোড অফ ট্রান্সমিশন আমি বলতে ভুলে গেছি, ভেরি ইম্পর্টেন্ট। ইফ মাদার ইজ অ্যাফেক্টেড তাহলে কি প্লাসেন্টাল রুটে যেতে পারে, যেতে পারে, ঠিক আছে? প্লাসেন্টাল রুটও পসিবল। ইভেন বার্থ ক্যানাল দিয়ে যখন ডেলিভারি হচ্ছে তখনও বেবি ইজ অ্যাফেক্টেড হতে পারে, মানে বেবি অ্যাফেক্টেড থ্রু। বাট ব্রেস্ট মিল্ক দিয়ে কি পসিবল, এটা নিয়ে এখনও কন্ট্রোভার্সি, ঠিক আছে? ব্রেস্ট মিল্ক দিয়ে, বাট বেটার নট টু ইন্ট্রোডিউস, ঠিক আছে? সেপারেট রাখবো না, সেপারেট রাখা তাহলে তো তার মানসিক চাপ, সে তো আর ইচ্ছে করে করেনি, ব্যাপারটা হয়েছে। তার জন্য আলাদা সেন্টার আছে যদি সিভিয়ার কন্ডিশনে চলে যায়। বাট আমরা একসঙ্গে থাকতে পারি, কিন্তু কিছু জিনিস আমাদের কন্ট্রোলে রাখতে হবে যাতে আমাদের কন্টামিনেট না হয়। তার জন্য আমি ইউজ করলাম বাসন এক ইয়েতে ইউটেন্সিলে খেলাম, বা এক জামা কাপড় বা গামছা ইউজ করলাম বা তোয়ালে ইউজ করলাম, তার থেকে হলো না, নট লাইক দ্যাট, যে সে একদম হয়ে গেল আমাদের অচ্ছুত, নট লাইক দ্যাট, ঠিক আছে? It's basically a mixture of so many topics, okay? Because in heart failure there are diuretics that we have to give. Diuretics, you know, increases the urine volume, so you need diuretics. We need ACE inhibitors. You know ACE inhibitors? Yes? Okay. We need to know ARB, angiotensin receptor blockers. Okay. We need to know beta blockers. Okay. We need to know dopamine. We need to know nitrates, vasodilators. So many topics are there that has to be covered in congestive cardiac failure. Now, before you go into the topic or details of congestive cardiac failure, we must know what is congestive cardiac failure or what is heart failure, and what are the basic pathophysiology behind it. Okay. So you see, this is the heart. So few definitions we must know before you go into the topic. One is preload. Do you know what is preload? Physiology concept. Do anybody have idea what is preload? Huh? Preload is end diastolic volume, somebody said. Okay.
and what is afterload? It is the end systolic volume. So you see আমরা যদি ফিজিওলজির কনসেপ্ট থেকে দেখি তাহলে we can compare it to this load system. You see এখানে দেখ এখানে কিছু জায়গায় this is the load, okay, and the load is stretching this, এটাকে স্ট্রেচ করে রাখছে, ওকে। খুব ভালো করে দেখ যে পরিমাণ পাওয়ার বা এনার্জি থাকা দরকার এই ওয়েটটার মধ্যে যাতে এই ওয়েটটা মাটিটা টাচ করে থাকে, ওকে, অর্থাৎ এই ওয়েটটা যতটা হওয়া দরকার যাতে এটাকে টেনে ও মাটিতে টাচ করিয়ে রাখতে পারে, দ্যাট ইজ প্রিলোড, ওকে। সো প্রিলোড ইজ দ্য ওয়েট অফ দিস থিং, ওকে, যতটা পাওয়ার এর মধ্যে আছে দ্যাট ইজ প্রিলোড। হোয়াট ইজ আফটারলোড? আফটারলোড হচ্ছে এইটাকে উপরে টানার জন্য যতটা পাওয়ার লাগছে, দ্যাট ইজ আফটারলোড, ওকে। তাহলে আমরা যদি একটা সাইকেলের সঙ্গে কম্পেয়ার করি, দ্য পারসন হু ইজ ডুইং দ্য প্যাডেলিং দ্যাট ইজ প্রিলোড, and the cycle is moving, okay, the energy that is causing the moving rolling of the cycles, that is afterload, okay. So preload in terms of heart, the amount of pressure on heart, the amount of pressure on heart that is coming, that is preload, and afterload is the amount of blood it is ejecting, okay, into the system, okay. So preload is end diastolic volume, total diastole টা কমপ্লিট হলো, ডায়াস্টলের শেষে যে পরিমাণ ব্লাড রইল দ্যাট ইজ end diastolic volume, দ্যাট ইজ preload, এবং ডায়াস্টলের পর সিস্টোল হলো, সিস্টোলের পরে যে end systolic volume পড়ে রইল দ্যাট ইজ afterload. So another important concept is stroke volume. Stroke volume is the amount of blood pumped out of each ventricle per beat. Stroke volume is the amount of blood pumped out of each ventricle per beat. That is 70 ml from each ventricle in resting man of average size in supine position. Okay? এর একটা ক্যালকুলেশন আছে। So stroke volume is what is stroke volume? Left ventricular end diastolic volume minus left ventricular end systolic volume. So left ventricle is end diastolic volume, ডায়াস্টলের শেষে কতটা ব্লাড আছে মাইনাস সিস্টোলের শেষে কতটা ব্লাড আছে, দ্য অ্যামাউন্ট রিমেনিং ইজ দ্য স্ট্রোক ভলিউম। হোয়াট ইজ ইজেকশন ফ্র্যাকশন? ইজেকশন ফ্র্যাকশন ইজ স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই লেফট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টলিক ভলিউম ইন্টু 100। ফর এক্সাম্পল স্ট্রোক ভলিউম কোনো একটা মানে ডায়াস্টল আর সিস্টোলের মাঝে 43 ml ব্লাড পড়ে আছে, এন্ড ডায়াস্টলিক ভলিউম হচ্ছে 128, মানে ডায়াস্টলের শেষে 128 ছিল, ব্লাড কিছুটা পাম্প করলো, করার পর 43 পড়ে রইল, তাহলে 43 ডিভাইডেড বাই 128 ইন্টু 100, সো দ্য ইজেকশন ফ্র্যাকশন উইল বি 34%. সো নর্মালি ইজেকশন ফ্র্যাকশন কত থাকে? নর্মালি ইজেকশন ফ্র্যাকশন থাকে 60% এর উপরে ইন এ হেলদি হার্ট, ওকে। লিটল কম্পেনসেটেড ইট বিকামস 51 to 60, 34 মানে যথেষ্ট কম, ওকে। So that is the basic concept of preload, afterload and stroke volume. Due to abnormality of the cardiac structure and or function, due to abnormality of the cardiac structure and or function, ventricular muscle is incapable of maintaining a circulation adequate for the needs of the body, okay. So it may be a structural defect, for example ischemia, কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে, এমআই হয়েছে, হার্টের একটা ওয়াল ড্যামেজ হয়ে গেছে, ফলে সিস্টোলটা হার্টটা পাম্প করতে পারছে না। হার্টটা যদি পাম্প না করতে পারে তাহলে এন্ড ডায়াস্টলিক সিস্টোল যেটা স্ট্রোক ভলিউম সেটা কি হবে? স্ট্রোক ভলিউমটা কমতে থাকবে, যত কমতে থাকবে ইজেকশন ফ্র্যাকশনটা পড়তে থাকবে, ওকে। সো ইট মে বি এ স্ট্রাকচারাল ড্যামেজ, ইট মে বি এ ফাংশনাল ড্যামেজ, যে
দেখা গেল যে হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যাচ্ছে উইথ এজ or maybe due to any reason. So it may be a structural or functional, but the problem is in the ventricle, okay, not in the atrium. So কি দেখা যাবে পেশেন্টের ক্ষেত্রে? দেখা যাবে ফার্স্ট হবে ডিসপনিয়া। ডিসপনিয়া মানে হোয়াট ইজ ডিসপনিয়া? ব্রেথিং ট্রাবল, শ্বাসকষ্ট হবে। পেশেন্ট তোর কাছে আসবে, বলবে তো না আমার হার্ট ফেলিওর হয়েছে, পেশেন্টের শ্বাসকষ্ট হবে। ওকে, শ্বাসকষ্ট কখন বাড়বে? শুয়ে পড়লে বাড়বে, লাইং ফ্ল্যাট। কেন শুয়ে পড়লে বাড়বে আসছি পরে। অর অন এক্সারশন, পেশেন্ট বলবে যে আমি আগে সিঁড়ি দিয়ে উঠতে পারতাম, এখন আমি সিঁড়ি দিয়ে উঠতে পারি না, আমার কিছুটা উঠলে তারপরেই শ্বাসকষ্ট শুরু হয়, বুক ধরপড় করে। দ্যাট ইজ দ্য সিমটম ইউ উইল সি ইন কেস অফ হার্ট ফেলিওর। ওকে, আর কি? ফ্যাটিক, প্রচন্ড ক্লান্তি। নেক্সট কি সাইন কি হবে? কি দেখবি? ইডিমা। তোরা কি দেখবি? পেশেন্টের পাটা দেখ, প্রথমেই পেশেন্টের পাটা ফুলে গেছে। নেক্সট কি দেখবি? পাটাতে একটা আঙুল দিয়ে চাপ দে, ইয়েস, দেখবি আঙুলটা বসে গেছে, দ্যাট ইজ কল্ড পিটিং ইডিমা। ওকে, আর কি দেখবো? র্যালিস। র্যালিস মানে হার্ট চেস্টের মধ্যে একটা সাউন্ড পাবো, কর 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 করে একটা সাউন্ড পাবো। ওকে, যেন যেন এই সাউন্ডটা কেন হয়? জলের মধ্যে যখন কেউ শ্বাস নেয় তখন একটা বুদবুদের মতন সাউন্ড হয় না? ইটস দ্য সেম সাউন্ড। কেন? কারণ হার্টটা পাম্প করতে পারছে না। ইফ দ্য হার্ট ইজ নট পাম্পিং, দেয়ার ইজ এক্সট্রাভাসেশন অফ দ্য ফ্লুইড, ফ্লুইডটা চলে যাচ্ছে পায়ে, তাই ইডিমা হচ্ছে। ফ্লুইডটা চলে যাচ্ছে লাংসে, তাহলে লাংসে জল জমে যাচ্ছে, প্লুরাল ইফিউশন হচ্ছে। ফ্লুইডটা চলে যাচ্ছে অ্যাবডোমিনাল স্পেসে, পেশেন্টের অ্যাসাইটিস ডেভেলপ করছে। ওকে, অল বিকজ দ্য হার্ট ইজ ফেলিং টু পাম্প। ওকে, সো হোয়াট উইল সি? হার্ট পাম্প করতে পারছে না, পেশেন্টের লাংসে জল জমছে, পেশেন্ট বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে। কখন শ্বাসকষ্টটা বাড়ছে? শুয়ে পড়লে। কেন? কারণ যখন দাঁড়াচ্ছে জলটা নিচে চলে যাচ্ছে, লাংসের লোয়ার লেভেলে রয়েছে, যখন শুয়ে পড়ছে তখন পেশেন্টটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, পুরো লাংসটা জুড়ে জলটা চলে আসছে। ওকে, তো ডিসপনিয়া ইনক্রিজেস অন লাইং ফ্ল্যাট। আর কি? পেডাল ইডিমা, পিটিং টাইপ। ওকে, আর কি? ক্রেপিটেশন শুনতে পাবো হার্টে। আর কি? পেশেন্ট বলবে ফ্যাটিক হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, সিঁড়ি ভেঙে উঠতে পারছি না, কিছু দূর চললে হাঁপিয়ে যাচ্ছি। এই হচ্ছে সিমটম, সিমটম অফ হার্ট ফেলিওর। Very important, poor prognosis always leads to poor prognosis. Patient may survive for 10 years, patient may survive for 15 years, that depends upon the guy and the condition or type of heart failure, but prognosis is always poor. Increased hospitalization, poor quality of life and shortened survival. Okay, why it is called congestive? হার্ট ফেলিওর বললেই তো হয়, কনজেস্টিভ কেন? কনজেস্টিভ কেন? কারণ ওই যে বললাম হার্টটা পাম্প করতে পারছে না, দ্য ওয়াটার ইজ, দ্য ফ্লুইড ইজ গেটিং অ্যাকুমুলেটেড ইন দ্য লাংস, সো দেয়ার ইজ পালমোনারি কনজেশন। ওকে, সো অ্যাজ ভেনাস ফিলিং প্রেশার রাইজেস দেয়ার ইজ পালমোনারি অ্যান্ড পেরিফেরাল কনজেশন, হেন্স দ্য টার্ম কনজেস্টিভ। ওকে, so you see heart failure কত রকমের হয়, types of heart failure. by onset কি? যে acute decompensated heart failure, acute decompensated মানে হঠাৎ করে পেশেন্ট এলো, ট্রিমেন্ডাস শ্বাসকষ্ট নেই, এর আগে কোনো সিমটম ছিল না। ওকে, র্যাপিড ইনক্রিজ ইন সিমটমস অ্যান্ড সাইন্স কখন হয়? যে পেশেন্টের একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। ওকে, হঠাৎ করে হার্টের একটা স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে গেছে and the heart fails to pump. So MI, ACS, that is acute coronary syndrome. Acute coronary syndrome is severe chest pain and breathlessness. Arrhythmia, myocarditis, endocarditis, endocrinopathy, sepsis, thyroid storm, anemia, pregnancy.
এই কেসগুলোতে হতে পারে। আর কি, এটা হচ্ছে অ্যাকিউট অনসেট। আরেকটা কি, নিউ অনসেট হার্ট ফেলিওর দ্যাট ইজ অকারিং ফর দ্য ফার্স্ট টাইম রিগার্ডলেস অফ দ্য ডাইনামিক অ্যান্ড সিন্ড্রোম, যে কোনো কারণেই হোক প্রথমবার হচ্ছে, ওকে, পিছনে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, মানে এমআইও নেই, প্রেগনেন্সিও নেই, অ্যানিমিয়াও নেই, কোনো কারণ নেই, কিন্তু পেশেন্টের হার্ট ফেলিওর হচ্ছে, ওকে, জেনারেলি এজ রিলেটেড হয়। আরেকটা কি, ক্রনিক হার্ট ফেলিওর। ক্রনিক হার্ট ফেলিওর একটা হচ্ছে অ্যাডভান্সড কেসেস, দ্যাট ইজ হার্ট ফেলিওরটা কমে যাচ্ছে কিছুদিন থেরাপির পর, আবার কামব্যাক, কিছুদিন ওষুধ চললো, কমে গেল, আবার হার্ট ফেলিওর হলো, ওকে, এটা ভিসিয়াস সাইকেলের মতন চলতে থাকে, এটা হচ্ছে অ্যাডভান্সড। একটা হচ্ছে স্টেবল, পেশেন্টের হার্ট ফেলিওর আছে, ওষুধ খাচ্ছে, একই জায়গায় রয়েছে, কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো ডাউনগ্রেডেশনও নেই। আর লাস্ট হচ্ছে প্রোগ্রেসিভ, দ্যাট ইজ দ্য লাস্ট স্টেজ, অর্থাৎ পেশেন্টের হার্ট ফেলিওর ক্রমশ প্রোগ্রেসিভ স্টেজে আছে, ধীরে 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 হার্ট ফেলিওরটা বাড়ছে, ওকে। সো দিজ আর দ্য টাইপ বাই অনসেট, কিন্তু আমরা জেনারেলি এটাকে খুব একটা গুরুত্ব দিই না। জেনারেলি আমরা কি করি, স্ট্রাকচারাল ইনভলভমেন্ট নিয়ে ভাবি, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, হার্ট ফেলিওরটা কি লেফট ভেন্ট্রিকল ওরিয়েন্টেড, নাকি রাইট ভেন্ট্রিকল ওরিয়েন্টেড, নাকি বাই ভেন্ট্রিকুলার, অর্থাৎ দুটোই, লেফট ভেন্ট্রিকুলও অ্যাফেক্টেড হয়েছে, রাইট ভেন্ট্রিকুলও অ্যাফেক্টেড হয়েছে, ওকে, বাই ভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর। সো রাইট, দেখো এবার এক একটা করে হার্ট ফেলিওরে আসছি, কারণ এই জায়গাটা খুব জানা দরকার, এটা বুঝলে তবে আমরা মেডিসিনটা বুঝতে পারবো যে কোথায় কোন মেডিসিনটা কাজে আমরা দেব, কিভাবে দেব। এর রাইট ভেন্ট্রিকুলার ফেলিওরে কি হচ্ছে, দেখো, reduced pumping from the right ventricle, you see, this is the right ventricle. ক্রিটিক্যাল টপিক, দুটো ক্লাস লাগবে আমার, আজকে কমপ্লিট হবে না, ওকে, কালকে ক্লাস হওয়ার কথা ছিল, বাট কালকে ইলেকশনের জন্য ক্লাস তোমাদের নেওয়া যাচ্ছে না। সো দ্য নেক্সট ক্লাস অন হার্ট ফেলিওর উইল বি অন 21st। রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর, তার মানে কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকলটা পাম্প করতে পারবে না, তাই তো, তাহলে দেখ, রিডিউসড পাম্পিং ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল, ওকে, তাহলে কি হচ্ছে, ব্যাকআপ অফ ব্লাড ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন, মানে ডান দিকে রাইট ভেন্ট্রিকলটা যদি পাম্প করতে না পারে, তাহলে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কেভা থেকে ব্লাডটা কোথায় ঢুকবে, ঢোকার তো জায়গা নেই, হ্যাঁ, হার্ট তো পাম্প করতে পারছে না, তাহলে কি হবে, ব্যাকফ্লো অফ দ্য ব্লাড, ইউ সি, ব্লাডটা পুরো জমে রয়েছে, দেখ, তাহলে কি হচ্ছে, ব্যাকফ্লোটা যদি হয়, তাহলে কি বললাম, সাইকেলটা আমি চালাচ্ছি, আমি প্যাডেল করছি, সেটাতে সাইকেলটা এগোচ্ছে, দ্যাট ইজ প্রিলোড, তাই না, তাহলে দেখ, ব্যাকফ্লো হয়ে যদি এখানে কনজেশন হয়ে যায়, তাহলে প্রিলোড বেড়ে যাচ্ছে তো, রাইট, তাহলে প্রিলোডটা বেড়ে গেল, একই সঙ্গে প্রিলোড যখন বাড়বে তখন আলটিমেটলি গেলি একটু পরে হলো আফটার লোডও বাড়তে থাকবে, ওকে, তাহলে কি হবে, রিডিউসড পাম্পিং ফ্রম রাইট ভেন্ট্রিকল, ব্যাকআপ অফ ব্লাড ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন and increased preload and afterload. So what will happen? See, যখন preload and afterload বেড়ে যাবে, so there will be extra vessation of the fluid and edema. তাহলে পেশেন্টের কি হবে, পাটা ফুলতে শুরু করবে, ওকে, so there is edema in legs and abdomen, এবং later on edema in lungs, okay, so পেশেন্টের কমপ্লেন কি হবে, swelling of the leg and pulmonary congestion and dyspnea, শ্বাসকষ্ট, ওকে। এর ফলে কি হবে, হার্ট কি করবে, হার্ট কি ছেড়ে দেবে, হার্ট ছাড়বে না, বডি কি করবে, এই যে একটা ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হলো, প্রিলোড বেড়ে যাচ্ছে, আফটার লোড বেড়ে যাচ্ছে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, বডি কি করতে পারে, যখন একটা ক্রিটিক্যাল ফ্লাইট অন ফাইট সিচুয়েশন হয়, কোন হরমোন বেরোয়, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, তাই না, সিম্প্যাথেটিক, বডি কি করবে, হার্টের পাম্পিংটাকে বাড়িয়ে দেবে, ওকে, অ্যাড্রিনালিন রিলিজ করবে, নরএপিনেফ্রিন রিলিজ করবে, করে কি করবে, ইট উইল ট্রাই টু ইনক্রিজ দ্য পাম্পিং ক্যাপাসিটি অফ দ্য হার্ট, মোর অ্যান্ড মোর পাম্পিং, ইনক্রিজ দ্য রেট, ইনক্রিজ দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, ওকে। এবার প্রবলেমটা কি হচ্ছে, অনেকটা, দেয়ার ইজ লট অফ ব্লাড and the heart is trying to pump through it, okay, so the heart's ventricular muscle will become bigger,
ভেন্ট্রিকুলার মাসেলটা টাইট হতে শুরু করবে, বড় হতে শুরু করবে, অ্যান্ড দেয়ার উইল বি কার্ডিয়াক রিমডেলিং। ওকে, কি হয় কার্ডিয়াক রিমডেলিং এ আমি আসছি। হোয়েন দেয়ার উইল বি কার্ডিয়াক রিমডেলিং, এই শুরু হয়ে গেল হার্ট ফেলিওরের প্রোগ্রেসিভ ডিজিজ, মোর অ্যান্ড মোর হার্ট ফেলিওর। ওকে, কেন হয়, কি হয়, আসছি। একইভাবে দেখ, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হবে তখন কি হবে, যে রিডিউসড পাম্পিং ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল, ইউ সি, তার ফলে কি হবে, ব্যাকআপ অফ ব্লাড ইনটু দ্য পালমোনারি সার্কুলেশন, রাইট, ব্যাকআপ অফ ব্লাড ইনটু দ্য পালমোনারি সার্কুলেশন। তাহলে প্রথম হবে ডিসপনিয়া। আগেরটা কি হলো, প্রথম হতো পায়ে পেডালিডিমা, এটাতে কি হবে, প্রথম হবে ডিসপনিয়া, তারপর ধীরে ধীরে পেডালিডিমা যাবে। ওকে, so edema in lungs, dyspnea primarily, and then edema in the legs. Okay, then increased preload and afterload, you see, and again cardiac remodeling. Cardiac remodeling is left ventricular hypertrophy or dilatation, and that is progressive heart failure. Okay, এবার দেখ, এই তোরা সেনকে some people are telling me that renin angiotensin aldosterone system you are unable to understand, okay, lot of the things, রাস। তো আজকে আমরা রাস নিয়েও ডিসকাশন করব, কারণ হার্ট ফেলিওরের সবকিছু নিয়ে আলোচনা করার সুযোগ আছে। দেখ, এটা হচ্ছে হার্ট ফেলিওরের বেসিক প্যাথোফিজিওলজি। ওকে, কি হচ্ছে দেখ, এখান থেকে শুরু করি একদম, এনি ইন্ডেক্স ইভেন্ট লাইক ফর এক্সাম্পল করোনারি সিনড্রোম or myocardial infarction or cardiomyopathy or geriatric problem, মানে পেশেন্টের বয়স হয়ে গেছে, এজ রিলেটেড, sedentary লাইফস্টাইল, স্ট্রেস, প্রচন্ড কাজের চাপ, প্রচন্ড মেন্টাল প্রেশার, অ্যান্ড ইডিওপ্যাথিক, কিছু কিছু ক্ষেত্রে কোনো কজ পাওয়া যায় না, ইডিওপ্যাথিক। ওকে, হলে কি হবে, there is heart damage to the heart. Damage may be structural, may be functional, but damage to the heart. Ventricular overload, that is increase in preload afterload, reduced ventricular contraction. Okay, তাতে কি হবে, reduced cardiac output, প্রথম এফেক্ট হচ্ছে reduction in the cardiac output. ওকে, কার্ডিয়াক আউটপুটটা পড়ে যাচ্ছে। পড়লে কি হবে, দুটো জিনিস হবে, প্রথম হচ্ছে sympathetic stimulation হবে। Okay, so if there is sympathetic stimulation, you see reduced carotid sinus firing, so there is sympathetic stimulation. Sympathetic stimulation হলে কি হবে বল, sympathetic stimulation হলে কোন হরমোন বেরোবে, আর নরঅ্যাড্রিনালিন, তাই তো, নরঅ্যাড্রিনালিন যদি বেরোলে কি হবে বল, নরঅ্যাড্রিনালিন কোন রিসেপ্টরে কাজ করে, কোন রিসেপ্টরে কাজ করে বল, নরঅ্যাড্রিনালিন হুইচ রিসেপ্টর ইট অ্যাক্টস, হ্যাঁ, নরঅ্যাড্রিনালিন কোন রিসেপ্টরে কাজ করে, আলফা আর বিটা, বিটার মধ্যে হার্টে কোনটা থাকে, বিটা 1, তাই তো, তাহলে বিটা 1 এ নরঅ্যাড্রিনালিন যদি কাজ করে, what will be the effect, what will be the effect on the beta, হ্যাঁ বল, হার্টে বিটা 1 বিটা 2 দুটোই থাকে। ওকে, that is a misconception, that is a misconception. ওকে, হার্টে বিটা 1 বিটা 2 দুটোই থাকে, বিটা 1 থাকে 60%, বিটা 2 থাকে 40%। ওকে, সো বিটা 1 এ কাজ করলে কি হবে, ইনক্রিজ ইন দ্য হার্ট রেট, ইনক্রিজ ইন দ্য হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন, তাই তো। সো হোয়াট উইল হ্যাপেন, প্রিলোড অ্যান্ড আফটারলোডটা বাড়বে না কমবে, বাড়বে। আর কি হবে, কার্ডিয়াক আউটপুটটা বাড়বে না কমবে, বাড়বে। তাহলে কি হচ্ছে, পেশেন্টের কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশন হচ্ছে, দেয়ার ইজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন, সো দেয়ার ইজ ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন আর হার্ট রেট,
increase in the afterload and increase in the preload. হলো? আর কি হচ্ছে, কার্ডিয়াক আউটপুটটা যদি কমে যায় তাহলে রেনাল ব্লাড ফ্লোটা কমে যাবে, there will be decrease in the renal blood flow. Okay, if there is decrease in the renal blood flow, there is increased renin release. এই হলো renin angiotensin aldosterone system or RAS activated হবে. Okay, when there is decrease in the cardiac output, there is decreased blood flow to the kidney and there is activation of the RAS, renin angiotensin aldosterone system. Okay, so what will happen? If there is activation of the RAS, there is increased angiotensin 2. Okay, tensin aldosterone system. Sympathetic system cardiac output একটা হার্ট ফেল করছে, think about the problem. একটা হার্ট ফেল করছে, cardiac output is decreasing. Okay, if there is decrease in the cardiac output, blood flow to the kidney, will it rise or fall? It will fall. If there is fall in the blood flow to the kidney, renin release will increase or decrease? It will increase. So there will be activation of the RAS system. তাই তো, renin কি করে next RAS এ? হ্যাঁ, angiotensin 1, বেশ, নেক্সট angiotensin 1 থেকে angiotensin 2, তাই তো, কোন এনজাইম হেল্প করে? হ্যাঁ, angiotensin converting enzyme, তাই তো। what is the effect of angiotensin 2? angiotensin 2 টা কোথায় বেরোয়? লাংসে বেরোয়। So RAS is not only in the kidney, okay, it is being released from kidney, acting in the lungs, and effect is in the heart. Okay, so angiotensin 2, এই angiotensin 2 is a potent vasoconstrictor. Okay, angiotensin 2 is a potent vasoconstrictor. If it is vasoconstriction, if it causes vasoconstriction, blood pressure টা কমবে না বাড়বে? বাড়বে, তাই তো। so there is increase in the cardiac output, right? তাহলে এটা হচ্ছে বডির নিজস্ব মেকানিজম সিস্টেম। কার্ডিয়াক আউটপুট পড়ে যাচ্ছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন করে হার্টের স্পিডটাকে বাড়িয়ে দিল, আরেকটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করলো। ওকে, আর কি করে এর ফলে? এই রাস অ্যাঞ্জিওটেনসিন ইট কজেস অ্যালডোস্টেরন রিলিজ। ওকে, কি হচ্ছে যে রেনাল ব্লাড ফ্লো যখন কমে যাচ্ছে তাহলে কি হচ্ছে? সোডিয়াম রিটেনশন, there is increased sodium retention in the body. So what is happening? There is increased osmotic pressure. If there is increased osmotic pressure, there is increased antidiuretic hormone release or ADH release, which causes increased salt and water reabsorption. Okay, aldosterone also promotes that. So if there is increased salt and water reabsorption, there is again fluid overload and edema and pulmonary congestion. So that is also causing increase in the filling pressure and vice versa. So you see, এই সিস্টেমটার এই যে বডির যে নিজস্ব মেকানিজম টু কাউন্টার দ্য হার্ট ফেলিওর, হোয়ার ইজ দ্য প্রবলেম ইন ইট? এটা হচ্ছে বডির নিজস্ব মেকানিজম যে হার্ট ফেলিওর হচ্ছে, কার্ডিয়াক আউটপুট পড়ে যাচ্ছে, ও প্রিলোড আফটার লোড বাড়িয়ে দিল, ভ্যাসোকনস্ট্রিকশন করে দিল, ব্লাড প্রেশারটাকে বাড়াতে চেষ্টা করলো, কার্ডিয়াক আউটপুট বাড়াতে চেষ্টা করলো। প্রবলেমটা কি? The basic problem is in heart failure there is already rise in the preload and afterload. আগেরটা মনে পড়ছে তো, আগের দুটো ছবি। So in case of right ventricular failure and left ventricular failure, there is already the preload and afterload is high. What the body is trying to do? It's increasing more pumping. So again further rise in the preload and afterload. তাহলে হার্টের যে প্রবলেমটা পাম্প করতে পারছে না, সেটা কি সলভ হলো? হলো না। অ্যাকচুয়ালি কি হলো? মোর অ্যান্ড মোর হার্ট ফেলিওর হতে শুরু করলো।
ওকে, ইটস লাইক এ ভিসিয়াস সাইকেল, পিলোড আফটার লোড বেড়ে যাচ্ছে, হার্ট পাম্প করতে পারছে না, ব্লাডটা ব্যাকআপ থেকে যাচ্ছে, ফ্লুইড বেড়ে যাচ্ছে, হার্ট আরো পাম্পিং করে যাচ্ছে, বিকজ ইট ডাজন্ট হ্যাভ এনি আদার অপশন। ওকে, দ্যাটস ওয়াই হার্ট ফেলিওর ইজ এ প্রোগ্রেসিভ ডিজিজ। একবার হবে তো চলতেই থাকবে, ইট ওন্ট স্টপ। ওকে, বাই গিভিং মেডিকেশন ইউ ক্যান প্রলং দ্য সার্ভাইভাল। তুমি পেশেন্ট 5 বছর বাঁচতো, you can take it to 15 years, but it's a progressive disease, you cannot stop the disease progression. So you see what's happening, এই যে হার্টকে ক্রমাগত পাম্প করে যেতে হচ্ছে এবং প্রিলোড আর আফটার লোডটা ক্রমাগত বাড়ছে, কি হচ্ছে, হার্টের মাসেল গেইন হচ্ছে। ওকে, তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কি ছিল, দেখ লেফট ভেন্ট্রিকুলটা এরকম ছিল, ইনক্রিজ ব্লাড ভেতরে জমা হচ্ছে, প্রিলোড আফটার লোড বাড়ছে, তার এগেইনস্টেই হার্ট পাম্প করছে। তাহলে দেখ হার্টের সাইজটা কিরকম হয়ে গেল, ছিল এইরকম, হয়ে গেল এইরকম। It was like this, it has become like this. So if you do a chest x-ray, you will find the heart like that. দেখ হার্টটা প্রায় অ্যাপেক্সে পৌঁছে গেছে। Can you see? Because the left ventricle is enlarged. Okay, so you see what is the cardiac performance, cardiac output কমছে, নরএপিনেফ্রিন আসছে, আফটার লোডটা আরো বেড়ে যাচ্ছে। সো এগেইন তাতে কি হচ্ছে, হার্টের পাম্পিং ক্যাপাসিটি কমে যাচ্ছে, ইজেকশন ফ্র্যাকশন কমছে, তার ফলে কি হলো, আবার কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, আবার নরএপিনেফ্রিন আসছে, আবার আফটার লোড বাড়ছে, আবার ইজেকশন ফ্র্যাকশন কমছে। সো দেয়ার ইজ প্রোগ্রেসিভ লস ইন ইজেকশন ফ্র্যাকশন, ক্রমাগত হার্টের পারফরমেন্স কমছে তো কমছেই। ওকে, so the most important intrinsic compensatory mechanism is initially myocardial hypertrophy or ventricular hypertrophy. This increase in muscle mass helps maintain the cardiac performance initially. Okay, initially heart কি করলো, মাসেল মাস বাড়ার ফলে পারফরমেন্সটা ওকে থাকলো, বাট however after initial beneficial effect hypertrophy can lead to ischemic changes, impairment in diastolic filling and alterations in ventricular geometry. আসছি, you see just like that, একটা বেলুনের মতন, লাইক এ বেলুন, কি হলো, ইনিশিয়ালি হার্টটা ছিল এরকম, দেখ মাসেল মাস ছিল না, ব্লাড ভলিউমের নর্মাল ছিল, এরপর কি হলো, পেশেন্টের ডায়াস্টোলিক সিস্টোলিক ফেলিওর হচ্ছে, ব্লাডটা অ্যাকুমুলেটেড থেকে যাচ্ছে হার্টের মধ্যে, তার ফলে কি হলো, দেখ আফটার লোড প্রিলোডটা বাড়তে শুরু করলো সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়ে, তাহলে হার্টের মাসেল মাস গেইনটা বাড়তে থাকলো, ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলো, ইনিশিয়ালি কিছুদিন পারফরমেন্সটা ঠিক থাকলো। You see, initially it becomes like this, that is left ventricular hypertrophy. It was like that and then becomes this, but it's a progressive disease. আস্তে আস্তে কি হলো, হাইপারট্রফি থেকে ডাইলেশন হলো, now there is dilatation, that is decompensated hypertrophy and heart failure. দেখো কতটা পরিমাণ ব্লাড হার্টের ভেতর জমা হয়ে বসে রয়েছে, যেটা আর হার্ট পাম্প করে বার করতে পারছে না। কেন? বিকজ অফ ল্যাপ্লাসেস ল। ল্যাপ্লাসেস ল ফিজিওলজিতে পড়েছো হয়তো, দ্যাট ইজ ওয়াল টেনশন, দ্যাট ইজ দ্য ভেন্ট্রিকুলার, যতটা প্রেশার দিতে হবে ভেন্ট্রিকলকে ব্লাডটাকে বার করতে, ইকুয়ালস টু ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার, ভেন্ট্রিকুলার ভেতরে যতটা ব্লাড জমে রয়েছে তার প্রেশার ইন্টু ভেন্ট্রিকুলার রেডিয়াস। তাহলে রেডিয়াস যত বাড়ছে, ভেতরে যতটা বেশি পরিমাণে ব্লাড জমা পড়ছে, তত বেশি করে হার্টকে এত বড় জিনিসটাকে পাম্প করতে হচ্ছে। ওকে, that is causing the progression of the disease. So cardiac remodeling is the term applied to dilation and other slow structural changes that occur in stressed myocardium. Okay, it may include proliferation of connective tissue cells, connective tissue ta proliferation hoy, and abnormal myocardial cells. Ultimately myocytes in the failing heart die, ultimately এগুলো মরে যায় at an accelerated rate through apoptosis, leaving the remaining myocytes subject to even greater stress. So initially what will happen in cardiac remodeling, initially there will be hypertrophy and preservation of the performance, but slowly
As there will be more afterload and preload, it will lead to dilation and there will be further degradation of the performance of the heart. Okay, that is progressive disease. তাহলে দেখ হার্ট ফেলিওরের ক্লাসিফিকেশনটা বড় টাফ হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড ইট বিকামিং ভেক, যে একটা পেশেন্ট এলো, প্রবলেমটা কি আমি দেখে ডায়াগনোসিস করলাম যে এটা অ্যাকিউট ডিকম্পেনসেটেড, তুই এসে ডায়াগনোসিস করলি যে না এটা ক্রনিকের মধ্যে অ্যাকিউট হয়েছে। ওকে, তো দেয়ার আর লট অফ ডিবেট অন ইট। তো ওই জন্য এখন কি করছে, এখন বলছে যে হার্ট ফেলিওরটাকে এত ক্রিটিক্যালি ডিটারমাইন করার দরকার নেই। হার্ট ফেলিওরের মেইন জিনিস হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। ওকে, আমরা ইজেকশন ফ্র্যাকশনটার উপর ডিপেন্ড করে হার্ট ফেলিওরটাকে শুধু ক্লাসিফাই করে যাব। কেন এটা আসছি কারণ এখানে বিটা ব্লকারের রোল আছে। সো ইউ হার্ট ফেলিওর অ্যাকর্ডিং টু লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন। সো দুটো হয়, একদম প্রথম স্লাইডে বলেছিলাম ইজেকশন ফ্র্যাকশন কি, যে স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ডায়াস্টোলিক ভলিউম ইন্টু 100। নর্মাল হচ্ছে 60%-এর উপরে, 60%-এর নিচে হচ্ছে হার্ট ডিজিজ। সো ক্লিনিক্যাল হার্ট ফেলিওর একটা হচ্ছে 40%-এর নিচে ইজেকশন ফ্র্যাকশন। ওকে, যে হার্ট ফেলিওর আমরা একটা ইকোকার্ডিওগ্রাফি করলাম, ইকোকার্ডিওগ্রাফি করলেই পাওয়া যাবে, ইকোকার্ডিওগ্রাফিতে লিখে দেয় ইজেকশন ফ্র্যাকশন কত। ওকে, একটা ইকোকার্ডিওগ্রাফি করতে দিলি পেশেন্টকে, পেশেন্ট ইকোকার্ডিওগ্রাফি করে নিয়ে তোর কাছে এলো, তাতে দেখা গেল লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 40%। দ্যাট ইজ এ গ্রুপ, that is called HRREF, that is heart failure with reduced ejection fraction. আরেকটা হচ্ছে 41 থেকে 50%, আর লাস্ট হচ্ছে মোর দ্যান 50%। তাহলে সিম্পল ভাগ, একটা হার্ট ফেলিওরের পেশেন্ট এলো, ইউ জাস্ট ডু অ্যান ইকোকার্ডিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফিতে তোকে দিয়ে দেবে ইজেকশন ফ্র্যাকশন কত আছে, তাতে দেখলি 40%-এর উপরে, 41 to 50% একটা গ্রুপ, দ্যাট ইজ মিড রেঞ্জ। একটা হচ্ছে 50%-এর উপরে যার হার্ট ফাংশন প্রিজার্ভড, আর আরেকটা হচ্ছে 40%-এর নিচে। ওকে, ভেরি সিম্পল। সো ইন কেস অফ রিডিউসড হার্ট ফেলিওর, দেয়ার ইজ হার্ট মাসেল ডিজিজ ডিউ টু maladaptive changes primarily after previous injury, most commonly in coronary artery disease, idiopathic dilated cardiomyopathy. ওকে, অর্থাৎ আগে কারো হার্ট ডিজিজ ছিল, এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া চেঞ্জেস হয়েছে, যার ফলে হার্টের একটা বিরাট ড্যামেজ হয়েছে কিছু, ইজেকশন ফ্র্যাকশনটা কমে গেছে, দ্যাট ইজ ওয়ান কজ। আরেকটা কি, যেটা হচ্ছে প্রিজার্ভড, সেটাও থাকে। প্রিজার্ভডের প্রগনোসিস বেটার, ইফ দ্য হার্ট ইজেকশন ফ্র্যাকশন ইজ মোর দ্যান 50%, the prognosis is better than reduced. Okay, so this is the last type, this is the modern classification, that is New York Heart Association classification. It is a simple classification. যদি তোরা র্যাপিড ক্লাসিফাই করতে চাস, একটা পেশেন্ট এলো তোর কাছে ওপিডিতে, ওকে, প্রবলেম কি হয়, একটা পেশেন্ট যখন এলো তোর কাছে ওপিডিতে, আমার শ্বাসকষ্ট হচ্ছে, ওকে, আমার পাটা ফুলে যাচ্ছে, তখন তো সুযোগ থাকে না যে ইকোকার্ডিওগ্রাফি সঙ্গে সঙ্গে করার, তোকে পেশেন্টকে লিখতে হবে, কিছু ওষুধ দিতে হবে, সে এক সপ্তাহ পর ইকোকার্ডিওগ্রাফি করে আনবে, অনেক প্রবলেম। পেশেন্ট এটাও বলতে পারে আমার কাছে 2000 টাকা নেই, ইকোকার্ডিওগ্রাফি করতে পারবো না, দ্যাট মে অলসো হ্যাপেন। ওকে, সো দেয়ার আর ফ্যালাসিস in that previous classification, although that is the most accurate classification, but the problem is time taking. তুই যদি বেড সাইডে একটা পেশেন্টকে ক্লাসিফাই করতে চাস, যে আমি পেশেন্ট দেখছি এখনই ক্লাসিফাই করব হোয়াট টাইপ অফ হার্ট ফেলিওর, সো দ্যাট ইজ দ্য নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন অর NYHA ক্লাসিফিকেশন। খুব সিম্পল ক্লাসিফিকেশন। স্টেজ 1 কি বলছে, যে নো লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ পেশেন্টের শ্বাসকষ্ট আছে কিছু, পাটা ফুলছে, কিন্তু সমস্ত অ্যাক্টিভিটিও করতে পারছে, যা আগে করতো তাই এখনো করছে, দ্যাট ইজ স্টেজ 1। ওকে, স্টেজ 2 কি, যে স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দ্য পেশেন্ট ইজ কমফোর্টেবল অ্যাট রেস্ট, পেশেন্ট কি এমনি তো নর্মালি ঠিক আছে, কিন্তু যখনই হাঁটছে, যখনই কোনো কাজ করছে, ওর দম আটকে আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, দ্যাট ইজ স্টেজ 2। স্টেজ 3 কি, স্টেজ 3 হচ্ছে মার্ক লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো কিছুই করতে পারছে না, একটু দুপা সিঁড়ি দিয়ে উঠলো ও শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, পা ফুলছে, প্যালপিটেশন হচ্ছে, দ্যাট ইজ স্টেজ 3। অ্যান্ড স্টেজ 4 ইজ এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে কিছুই করতে পারছে না, পেশেন্ট বেড রিডেন। সো দ্যাট ইজ দ্য সিম্পল ক্লাসিফিকেশন।
ওকে, স্টেজ 1 সবকিছু ঠিক আছে, অল অ্যাক্টিভিটি নর্মাল, শুধু শ্বাসকষ্ট, পেডাল ইডিমা। স্টেজ 2 ওর স্লাইট কিছু অ্যাক্টিভিটি প্রবলেম হচ্ছে, অল্প বিস্তার, আগে যেটা করতে পারতাম ডাক্তারবাবু এখন সেই কাজটা করতে গিয়ে একটু হাঁপাই। 3 নম্বর হচ্ছে কি যে আমি সিঁড়ি দিয়ে উঠতেই পারছি না, অল্প উঠছি হাঁপিয়ে যাচ্ছি, দ্যাট ইজ স্টেজ 3। 4 হচ্ছে আমি কোনো কাজই করতে পারি না, সিম্পল বাড়িতে বসে রয়েছি, দ্যাট ইজ স্টেজ 4। দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ক্লাসিফিকেশন, ইউ ক্যান ডু দিস ক্লাসিফিকেশন অ্যাট বেড সাইড। রাউন্ড দিচ্ছিস, হসপিটালে ঘুরছিস, ওপিডি করছিস, ইউ ক্যান ক্লাসিফাই দ্য হার্ট ফেলিওর বাই NYAG। দেন ইউ ক্যান গিভ আ ইকোকার্ডিওগ্রাফি। তারপর এটা হওয়ার পর তুই পেশেন্টকে ইকোকার্ডিওগ্রাফি করলি, দেন পেশেন্ট ইজেকশন ফ্র্যাকশন নিয়ে এলো, তুই ইজেকশন ফ্র্যাকশনের উপর বেস করে নেক্সট মোডাস অপারেন্ডি ঠিক করবি। ওকে, তাহলে এবার আমরা ফার্মাকোলজিতে ঢুকবো, যে তাহলে একটা হার্ট ফেলিওর পেশেন্ট কি কি জিনিস আমরা দেখব। প্রথম দেখব ওর চেস্ট, চেস্টে ক্রেপিটেশন আছে কিনা। ওকে, ক্রেপিটেশন মানে ওই যে করে আওয়াজটা আছে কিনা। ওকে, আওয়াজটা হলে বুঝতে হবে লাংসে জল জমছে, তার মানে দেয়ার মে বি লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। ওকে, আর কি দেখব, পাটা ফুলছে কিনা, পাটা ফুললে পাটা টিপে দেখব তাতে পেডাল এডিমা হচ্ছে কিনা। যদি ইডিমা হয়ে থাকে তাহলে বুঝতে হবে দেয়ার ইজ হাই চান্স অফ রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর। ওকে, আর কি দেখব, পেশেন্টের শ্বাসকষ্ট, তাহলে শ্বাসকষ্ট দেখলাম, ইডিমা দেখলাম, হার্ট রেট দেখব, লাইকলি দেয়ার উইল বি ট্যাকিকার্ডিয়া। ওকে, এই ফিচার্সগুলো আমরা দেখব, এরপর তা ক্লাসিফাই করব। তাহলে ট্রিটমেন্টটা কি হবে, ট্রিটমেন্ট প্রথম কি হবে, প্রথম কাজ হবে, ইডিমা হচ্ছে তাই তো, জল জমছে, তাহলে প্রথম কাজ হবে একটা ডায়ুরেটিক দেওয়া। ওকে, নেক্সট কি, নেক্সট কাজ হবে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটাকে ইনহিবিট করা, তাহলে আমরা একটা এসি ইনহিবিটর দেব, তাই তো। দেখ এটা যদি মনে করতে পারিস, সি, তাহলে প্রথম আমরা কি করব, দেখ ইডিমা হচ্ছে তাহলে আমরা দেব ডায়ুরেটিক, রাইট। নাম্বার 2 দেখ, নাম্বার 2 হচ্ছে অ্যাক্টিভেশন অফ রাস, তাহলে আমরা কি দিতে পারি, এসি ইনহিবিটর দিতে পারি। ওকে, অর এআরবি দিতে পারি যদি এসি ইনহিবিটর না কাজ করে। নেক্সট কি, প্রিলোড এন্ড আফটারলোড বেড়ে রয়েছে, তাহলে আমরা নাইট্রেট দিতে পারি, ভ্যাসোডায়ালেটার। ওকে, সরবিট্রেট ইউনো, ওকে, ট্রাইনাইট্রেট, ডাইনাইট্রেট, মোনোট্রেট। ওকে, এগুলো আমরা দিতে পারি। আর কি দিতে পারি, বিটা ব্লকার দিতে পারি, বিকজ দ্যার ইজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন, রাইট। আর কি দিতে পারি, আর দিতে পারি কিছু আয়োনোট্রপ, ওটা লাস্ট আসবো, আজকে ওই টপিক হবে না। সো দিস আর দ্য ফিউ অপশনস we have options like diuretic, we have options like AC inhibitor, we have options like ARB, we have options like beta blocker, and also other drugs like vasopressin antagonists can also be given. Very critical topic, but so you see what will happen, treatment of the underlying causes, that is the most important thing. Prevention of adverse cardiac remodeling, এগুলো aim of therapy, আমার টার্গেট কি, prolonging survival, পেশেন্টের সার্ভাইভাল রেট বাড়ানো। সো কর্নারস্টোনস অফ থেরাপি কি, ডায়ুরেটিক, ফ্রুসেমাইড, টর্সেমাইড, থায়াজাইড, স্পাইরোনোল্যাকটোন। ওকে, এই ডায়ুরেটিক গুলো আমরা দিতে পারি। অ্যান্টিহাইপারটেনসিভ লাইক এসি ইনহিবিটর, এআরবি যেটা বললাম এখন। বিটা ব্লকার্স লাইক কার্ভেডালল, বিসোপ্রোলল, মেটোপ্রোলল। ওকে, ভ্যাসোডাইলেটার্স লাইক নাইট্রেট, হাইড্রালাজিন, সোডিয়াম নাইট্রোপোসাইড, নেসিরিটাইড, নেপিলাইজিন ইনহিবিটর, এ ভেরি ইম্পর্টেন্ট। এইবার তোদের যে লাস্ট যে ফার্মাকোলজি কোশ্চেনটা হলো সেকেন্ড ইয়ার প্রফ এক্সাম যেটা ছিল, ইউনিভার্সিটি এক্সাম তোদের আগের ব্যাচের, তো তাতে এইটা এসছে, নেপিলাইজিং ইনহিবিটর। ওকে, লং কোশ্চেন, নট এ শর্ট ওয়ান অলসো, লং কোশ্চেন এসছে নেপিলাইজিং ইনহিবিটর এবং এসি ইনহিবিটর, হোয়াই ইট ইজ কম্বাইন্ড। কি লেভেলের কোশ্চেন গেছে ভাব, এই কোশ্চেনটা এসছে গত বছর সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি এক্সামে, যে হোয়াই ইউ হ্যাভ টু অ্যাড এসি ইনহিবিটর অ্যান্ড নেপিলাইজিং ইনহিবিটর, লং কোশ্চেন।
So you see how much depth you have to go into the subject. Vasodilator হচ্ছে নাইট্রেট, হাইড্রালাজিন, সোডিয়াম নাইট্রোপোসাইড, নেসিরিটাইড, নেফিলাইজিন ইনহিবিটর. Last is inotrop, that is dobutamine, dopamine and digoxin. Okay. So these are diuretic, antihypertensive, beta blocker. These are mainly used in case of chronic cases. Okay, chronic heart failure আমরা এটা দেব. Acute heart failure এর জন্য আমরা এটাকে বাঁচিয়ে রাখি generally. Vasodilator and inotrops. These are only for acute heart failure and not in case of chronic cases. Priority হচ্ছে control of excess fluid retention. যেটা বললাম প্রথম কাজ হচ্ছে ইডিমা আছে, ইডিমাটাকে কমাও. ওকে, সো কি হচ্ছে ডায়েটারি সোডিয়াম রেস্ট্রিকশন. প্রথম হচ্ছে পেশেন্টকে বলতে হবে পাতে নুন খাবেন না. ওকে, প্রেশারটা বেড়ে রয়েছে, সো পাতে নুন খাওয়া বন্ধ, ডায়েটারি সোডিয়াম রেস্ট্রিকশন. নেক্সট কি, নেক্সট হচ্ছে যদি সোডিয়াম more stringent salt restriction requirement in advanced chronic heart failure. Next is reduced fluid intake. ইডিমা হচ্ছে, অলরেডি পায়ে জল জমা হচ্ছে, তাহলে পেশেন্টকে বলতে হবে আপনি দিনে 1.5 লিটার থেকে 2 লিটারের অবধি জল খাবেন, তার বেশি জল খাবেন না. ওকে, সো ফার্স্ট ইজ ডায়েটারি সল্ট রেস্ট্রিকশন, নেক্সট ইজ ডায়েটারি ওয়াটার রেস্ট্রিকশন. ওকে, নেক্সট ইজ ডায়ুরেটিক্স. Diuretics কি দেবো? Loop diuretic, that is furosemide or torsemide are the most potent. Follow up and avoiding diuretic induced hypokalemia. Diuretic এর প্রবলেম হচ্ছে একটাই, diuretic causes hypokalemia. Okay, and hypokalemia হলে patient disoriented হয়ে যাবে. Okay, that is the main problem with diuretic. So how to manage? Check body weight, blood pressure and serum electrolytes periodically. Whenever you are giving diuretic, একটা হসপিটালাইজড পেশেন্ট, তুই তাকে ল্যাসিক্স দিচ্ছিস, ডায়ুরেসিস করছিস, পিরিয়ডিক্যালি রোজ সকালে সোডিয়াম পটাশিয়াম পাঠা. দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং. মনিটর দ্য সোডিয়াম পটাশিয়াম, মনিটর দ্য ব্লাড প্রেশার, কারণ ডায়ুরেসিস কি হবে, বিপিটাকে কমাবে. ওকে, সো দ্যাট ইজ, যদি বিপিটা এক্সেসিভ কমে যায়, দ্যাট উইল কজ প্রবলেম. সো দ্য ফার্স্ট থিং when you give a diuretic, you have to monitor the blood pressure and monitor the sodium potassium. During acute diuresis, obtain daily body weight, aiming for loss of 1 to 1.5 kg per day. যদি সিভিয়ার ইডিমা হয় তাহলে দেখ ওজন কতটা কমছে, মানে সেটা দেখে বুঝতে পারা যাবে কতটা পরিমাণ ওয়াটার বডি থেকে বের হচ্ছে. ওকে, 1 লিটার করে জল বার করা সম্ভব এক এক দিন. 1 লিটার যদি জল বার করা হয় তাহলে 1 কেজি করে কমবে. ওকে, if there is increased thirst, hypotension, সাসপেক্ট ওভার ডায়ালিসিস. যদি ওভার ডায়ালিসিস হয়, হাইপোটেনশন তো হবেই, পেশেন্ট বলবে মুখ শুকিয়ে যাচ্ছে. ওকে, ফার্স্ট লুক ফর দ্যাট. ইফ পটাশিয়াম, যেটা বললাম হাইপোক্যালেমিয়া ইজ এ বিগেস্ট প্রবলেম. ইফ পটাশিয়াম ইজ লেস দ্যান 3.2, দেন পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক ক্যান বি কনসিডার্ড লাইক স্পাইরোনোল্যাকটোন. যদি পটাশিয়ামটা কমতে থাকে খুব, বাট ইউ হ্যাভ টু গিভ ডায়ুরেটিক, তাহলে দেন শিফট টু লুপ ডায়ুরেটিক দিচ্ছিলিস, ফুরোসেমাইড, টরসেমাইড দিচ্ছিলিস, স্টপ ইট and convert to spironolactone. Aldosterone antagonist therapy, spironolactone or eplerenone, added to standard therapy in advanced heart failure. It reduces mortality. Such therapy should be considered in patients with class 1 to 4 heart failure symptoms and left ventricular ejection fraction of less than 35%. Okay, so spironolactone, apart from being a potassium sparing diuretic, it is also an aldosterone antagonist. Okay, spironolactone should be used cautiously when combined with AC inhibitor or ARB to avoid hyperkalemia. Avoid spironolactone if potassium is more than 5. Spironolactone ki potassium sparing. What will happen? There will be increase in potassium. Okay, so spironolactone dile abar potassium ta dekhte hobe bere na jacche, and creatinine আড়াই এর উপর গেলে you better to avoid. Spironolactone are the only diuretic found to reduce mortality and morbidity in congestive cardiac failure. No reduction in mortality or morbidity with furosemide or torsemide, but with spironolactone. So these are the diuretics: furosemide, torsemide, hydrochlorothiazide,
and metolazone. These you can generally use. So what is the thing? So basically first line of therapy is diuretics. Diuretic of choice is loop diuretics, furosemide, torsemide. What we have to look for? We have to do sodium potassium every day because there may be hypokalemia. If there is hypokalemia, you can stop loop diuretic and shift to spironolactone. Okay? Spironolactone has added benefit. It is also an aldosterone antagonist. So again acting on the renin-angiotensin-aldosterone system. Okay? Last topic of today, that is the next drug, AC inhibitors. AC inhibitors, you know, the site of action, angiotensin is renin, that is angiotensin converting enzyme. AC inhibitor, they act on here, captopril, enalapril, ramipril. Then angiotensin 2 antagonists. Angiotensin 2 is a potent vasoconstrictor, you know. It causes increase in preload and afterload, and it also causes increase in the aldosterone secretion, which causes sodium and water retention and potassium loss, and as well as there is edema. So recommended as the standard initial therapy for CHF. They prolong the life in symptomatic chronic heart failure, delay the onset of chronic heart failure in patients with asymptomatic left ventricular dysfunction, and lower mortality when begun soon after an acute MI. Okay. So any heart failure or myocardial infarction, you first give an AC inhibitor. Okay. May result in hypotension in patients who are volume depleted. Jader volume কম already, it may cause hypotension. So start as a lowest dose, ramipril 1.25 to 5.0 milligram BDPC. Okay, 1.25 থেকে start করো, lowest dose you start and increase accordingly. Angiotensin receptor blockers may be substituted if the patient is intolerant to AC inhibitor. যদি patient AC inhibitor নিতে না পারে, কি প্রবলেম হবে? কাশি হতে পারে প্রচন্ড, there may be cough, okay, or angioedema. You can stop the AC inhibitor and shift to angiotensin receptor blockers. Problem ki angiotensin AC inhibitor, it may cause hyperkalemia. Okay, again you have to regularly check sodium potassium. Contraindication, the serum potassium more than 5.5, don't give. Advanced renal disease, creatinine more than 3, bilateral renal artery stenosis and pregnancy, you generally try to avoid. So this is the system. I am not going into the details of it. You know the basics. You see basic genes. AC inhibitor is also inhibits the bradykinin degradation. You know, bradykinin degradation. So there is the accumulation of the bradykinin, and accumulation of the bradykinin cause cough. So the cough due to AC inhibitor is because of accumulation of the bradykinin. Okay. So angiotensin 2, you know, is a powerful vasoconstrictor present in plasma in high concentrations in cardiac failure. AC inhibitors prevent the conversion of angiotensin 1 to angiotensin 2 and thereby reduces the level of angiotensin 2 in plasma. As a result, there is reduction in vasoconstriction and subsequent reduction in afterload. Okay. So AC inhibitor, they decrease the afterload. It also reduces the preload. Aldosterone causes salt and water retention and increases plasma volume. AC inhibitor prevents the formation of aldosterone. So there is reduction in salt and water retention and as a result fall in the preload. So AC inhibitor causes fall in the preload as well as fall in the afterload. AC inhibitor and long term use can reverse the adverse cardiac remodeling like ventricular hypertrophy and improves ventricular function. Again, the effect is because of its action on the RAS. Identify a person. So identification আমরা চ্যাপ্টারের মধ্যে এখনো ঘুরছি, আর অনেক কিছু করা বাকি আছে। সো টুডে উই উইল স্টার্ট স্কাল। তাহলে এই স্কাল থেকে হোয়াট ক্যান বি সি অর ফাইন্ড, গেস কি কি জিনিস আমরা এখান থেকে বের করতে পারি?
age, sex, again, huh? race, race, age, race, sex, age, আর কি বলছিলিস? হাইট, ওয়েট। হাইট ওয়েটটা, ওয়েট তো পারবো না, হাইটটা স্কাল থেকে মেজার করাটা চাপের ব্যাপার, ঠিক আছে না? হাইটটা একটু মেজার করা চাপের ব্যাপার। তাহলে কি কি হলো? এজ, রেস, সেক্স, এজ, এছাড়া রেস, এস আগে, রেস, সেক্স, এজ, এছাড়া এনিথিং এলস? জাস্ট গেস, এটা দেখে কি মনে হচ্ছে? এনিথিং এলস? এনি ডিফর্মিটি ইফ প্রেজেন্ট, রাইট? যদি ইনজুরি থাকে, এনি ইনজুরি ইফ প্রেজেন্ট, স্টেন, স্টেন বা ফরেন বডি, foreign body can be anything that injured that person or any other foreign body, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে how will or why will or when will we examine a skull as a doctor, not as a student? পোস্টমর্টম এটা খুলি চলে আসবে? আসতে পারে? আসতে পারে, কি করে আসতে পারে? যদি কোথাও বোন পেলাম, ওকে, এগ্রি উইথ হিম, আছিস তো সঙ্গে? যদি বোন কোথায় পাই, তো হোয়াট হ্যাপেন্স টু দ্যাট বোন? ধর আমি এখানে একটা বোন পেলাম, শান্তিনিকেতনের মেডিকেল কলেজের বাইরে একটা বোন পাওয়া গেল, তাহলে সেই বোনটার কি হবে? অ্যান্ড ইউ স ইট, হোয়াট উইল ইউ ডু? প্রথম ক্লাসে পড়েছিলাম, তারপর কি করব? হ্যাঁ, তুই প্রসেস করবি না অন্যকে প্রসেস করবি? ল্যাবে করবি না পুলিশকে বলবি? পুলিশ। সো যখনই কোনো বোন বা কিছু দেখবে, পুলিশ উইল বি ইনফর্মড। নর্মাল পার্সন, ওটা মেডিকেল স্টুডেন্ট, প্রসেস টসেস ওরা করবে না, ওরা ফোন করবে পুলিশকে। তো পুলিশকে ফোন করলো, পুলিশ উইল টেক দ্যাট বোন অ্যান্ড ডু হোয়াট? কি করবে পুলিশ? কি বললি? ইনভেস্টিগেশন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনভেস্টিগেশন ইন টার্মস অফ ফরেন্সিক অ্যান্ড পোস্টমর্টম? এত কিছু বলছি ওই কারণটাই জানার জন্য, নামটা রিক্যাপ। ইনকোয়েস্ট, ঠিক, পঞ্চনামা হলো, তারপর দে ব্রিং দ্য বোন টু মি, মানে মি মানে ফরেন্সিক সার্জন বা অটোপসি সার্জন, ঠিক আছে? नाउ यू विल फाइंड आउट व्हाट वी विल स्टडी टुडे, ठीक है? क्लियर हुआ? कैसे मिलेगा आपको? कम इन। तो नाउ फर्स्ट, रेस, हाउ टू फाइंड आउट रेस? अच्छा, these are the things that we can see: race, sex, age, injury, any foreign body, any stain, any visible disease or deformity. স্টেনের ক্ষেত্রে এটা বলে রেখি, কেন স্টেনটা আমরা জেনারেলি ওই ক্লাসে পড়ি। যখন কোনো হেড ট্রমা হয়, এক্সট্রাডিউরাল হেমাটোমা হয়, ঠিক? এক্সট্রাডিউরাল হেমারেজ বা হেমাটোমা, সেটা কি করে? অনেকক্ষণ ধরে এর উপর বসে থাকে। দ্য হেমারেজ সিটস ওভার দ্য স্কাল, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ সিটিং, হোয়াট উইল হ্যাভ? উইল হ্যাভ আ স্টেন। সেই স্টেনটা যখন আমরা পোস্টমর্টম এক্সামিন করব, তখন সেই স্টেনটা রিমুভ হবে না আন্ডার স্টেডি ওয়াটার ফ্লো, ঘষলেও যাবে না। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই অ্যাকচুয়ালি আইডেন্টিফাই দ্যাট ইট ওয়াজ আ হেমাটোমা, ঠিক আছে? কারণ যদি স্টেন না থাকতো, তাহলে ইট কুড বি সামথিং এলস, লাইক মরে আছে, মরে এরকমভাবে তো সামনে পড়ে আছে, মানে পড়ে গেছে এরকমভাবে মাথা নিচু পড়ে আছে। তো হোয়াট উইল হ্যাপেন? লাস্ট ক্লাস কে অ্যাটেন্ড করেছিলিস? ডেথের তুই তো অ্যাটেন্ড করেছিলিস, তাহলে ওই কী বলে ওটাকে আমরা? পোস্টমর্টম স্টেনিং। হ্যাঁ, যদি আমরা এটা যদি ডিপেন্ডেন্ট পার্ট হয়ে থাকে, উল্টে পড়ে আছে, তো ব্লাড উইল এভার ইট উইল জমা হবে এখানে। দ্যাট ইজ হাউ উই ডিফারেন্সিয়েট, ঠিক আছে? হেমাটোমা অ্যান্ড দ্যাট ইজ ওয়াই স্টেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক? সো নাও ফার্স্ট উই উইল ডু, আচ্ছা প্রথমে আমি বলবো, দেন ইউ উইল ফর্ম টু সেপারেট গ্রুপস অ্যান্ড দেন ইউ উইল ডেমনস্ট্রেট, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট আজকে আমরা স্কাল পড়বো, देन नेक्स्ट क्लास वी माइट स्टडी टीथ और माइट स्टडी मैंडिबल, ठीक है? मेरी मर्जी के ऊपर, बोन तो मेरे पास है, बट आई विल सी व्हाट टू डू। बट वट एवर वी स्टडी, नेक्स्ट टू नेक्स्ट क्लास वी विल स्टडी टीथ। तो 3 to 4 क्लास प्लिज अटेंड, नाहले कन्टिन्यूटी থাকবে না, ঠিক আছে? আর খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং অলসো, ঠিক আছে? নাও সেফালিক ইন্ডেক্স, আগেই বলে ফেললাম অ্যান্সার। দ্য ওয়ে টু ফাইন্ড আউট রেস ইজ সেফালিক ইন্ডেক্স। হোয়াট ইজ সেফালিক ইন্ডেক্স? Cephalic or cephalic? What is cephalic index?
maximum breadth by maximum length. So what is the breadth? What is BPD? Full form of what is BPD? What is full form of BPD? Huh? Bol. Biparietal. D? Biparietal diameter. Okay? And what is maximum length? Glabella to OP? Occipital protuberance. What is glabella? उंगली से दिखाओ. वेरी गुड. वो इखाने ना. हाँ इधर चले जा रहे हो भाई. मांग में नहीं जाना है, मांग के नीचे. ठीक है जी? ग्लैबुला ओके. एंड ओपी? ओके. ओपी घाई नहीं. ऑक्सीपिटल प्रोटूबरेंस. ठीक है जी? तो मैक्सिमम ब्रेथ बाय मैक्सिमम लेंथ इनटू 100. Whatever we get, we classify into 3 types: dolicho, mesati, and brachy. ठीक है जी? dolicho is 70 to 74.9, mesati is 75 to 79.9, and brachy is 80 to 84.9. Now tell me, how will you measure the parietal diameter? How will you measure the parietal diameter? बोलो. How do we measure things? हाँ? Scale. Very good. Scale. और क्या क्या चीज से हम मेजर कर सकते हैं? टेप, इंची टेप. तो ये भैया को कैसे हम मेजर करेंगे? How will we measure the skull? Tape. So where is BPD by the way? So if we have to measure from here to here, how will we measure? Option A, scale. Option B, measuring tape. Option C, any other thing. Tape. So if we measure, if we measure by tape, so we will put here and then we take here. तो जेटा हमने measurement पाबो, we will get the length or the circumference. Circumference. But here, length या breadth जो भी है, मतलब linear है ना? How will we do that? Exactly. Vernier caliper. ठीक है ना? वर्नियर स्केल नहीं, कैलिपर. ठीक है ना? नाम अच्छा गया तो काम भी पता चलना चाहिए. আমি করে দেখাতাম, বাট দিস ইজ ভেরি টাইট, ভেরি টাইট. আই উইল ব্রেক ইট. এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার. এটা সম্বন্ধে শর্ট নোট বা ওই আইডেন্টিফাই দ্য একটা হবে, ওটা আসতে পারে. ঠিক আছে? সো দিস ইজ ভার্নিয়ার ক্যালিপার. ফিজিক্সে তোমরা পড়েছো. ওকে? সো দিস ইজ হাউ উই মেজার এনি মেজারমেন্ট অফ স্কাল. ঠিক আছে? তাহলে আমরা সেফালিক ইন্ডেক্স বের করতে পারবো, রেস বের করতে পারবো. এনি প্রবলেম? আচ্ছা, আমি কিন্তু পরীক্ষা করতে দেবো, মানে আমার কাছে একটা ভার্নিয়ার ক্যালিপার ওয়ার্কিং আছে বাড়িতে, সেটা আমি নিয়ে আসবো পরীক্ষায়, করতে বলবো যখন পরীক্ষা হবে. তো নো প্রবলেম, হয়ে যাবে. গুড. নেক্সট. আচ্ছা, নেক্সট কি হচ্ছে তাহলে? কি জিজ্ঞেস করছি আমরা? কি দেখবো এখন? রেস হলো, আর কি দেখবো? এজ পরে দেখবো, সেক্স দেখবো, মেল অর ফিমেল. So now this is a chart that you will have to remember. Mark बोलबो ना, because if you mark it, you will forget it. Don't mark. Mark करने के लिए बहुत कुछ है. माइक्रो भी है, पैथो थोड़ा बहुत, फार्मा मार्गी मार्क, एंड माइक्रो तो मार्क करना पड़ेगा. तो so don't mark these things. You should come. फ्री टाइम में खेलो इसके साथ, देखो, you will remember. ठीक है? Don't mark. So first, ऊपर থেকে नामबो. Generally मेल लोग क्या होते हैं? जस्ट टू बाल्की. तुमका बाल्की मस्कुलर भी तो बोल सकते थे. बाल्की. ठीक है? मेल लोग मस्कुलर. सो व्हाट विल हैपन टू देयर स्कल आर्किटेक्चर? रगेड, नॉट स्मूथ. ठीक है? फीमेल्स विल बी मच मोर स्मूदर. हेवियर स्कल मेल. नॉट गोइंग इनटू एनी काइंड ऑफ कंट्रोवर्सी, बट एज पर बुक, कैपेसिटी ऑफ मेल स्कल इज मोर. ठीक है? दिस कैन कम एज MCQ, बट वी बोथ यूज, जस्ट टू स्टे सेफ, बोथ यूज ऑलमोस्ट सेम परसेंटेज ऑफ आवर मैटर, व्हाइट मैटर, ग्रे मैटर, व्हाइट मैटर. सो स्कल आर्किटेक्चर इज बिगर विथ रगेड सरफेस. ठीक है? नाउ once the architecture is complete, এরপর আমরা আস্তে আস্তে নিচে নামবো. we come to forehead. দেখে বল মেল স্কালের কিরকম ফোরহেড হবে? স্লোপিং. ठीक? एंड फीमेल विल बी वर्टिकल, राउंड टाउन. ठीक है? वर्टिकल. नाउ टेल मी, व्हाट डू यू थिंक दिस स्कल इज? सॉरी, व्हाट डू यू थिंक दिस स्कल इज? मेल और फीमेल?
from forehead, female. Why? This is vertical. ठीक है ना? Vertical. और अगर यह भूल गए तो अपना देख लेना होगा, ठीक है? Now, what is this? So this is vertical or slope? Exactly. So this is vertical and this is slope. अरे comparatively भाई, human কথা বলছি, not a robot. ऐसा नहीं है कि देवाल होगा पूरा. Vertical does not mean that. आर्किटेक्चर भी होगा ना उसके अंदर. এইটা কি? अरे भैया तुम लोग क्या कर रहे हो? एक मिनट यार. अच्छा, लेट मी स्टैंड. আসছি তোমাদের কাছে. ग्रुप ए ग्रुप बी, and don't change groups. And this one? ये क्या है? अरे रुको, स्लोप या वर्टिकल? वर्टिकल. And this one? वर्टिकल. Sure? Now, अब फिर से देखो, सामने ऐसी तरह पैरालैक्स. पैरालैक्स एरर. Remember? पैरालैक्स एरर क्लास 12. एग्री? हाँ भाई, दिख रहा है? ये और एक पेयर चाहिए. দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে? ওকে, ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার. নাও সেকেন্ড পয়েন্ট মাচ মোর ক্লিয়ার. আমরা কি বললাম? উপর থেকে নিচে নামবো, ঠিক আছে না? নাও, হোয়াট ইজ দিস থিং? অ্যানাটমিক্যাল, হোয়াট ইজ দিস থিং কল্ড? সুপ্রাঅরবিটাল প্রমিনেন্স বা রিজ, কি বলে? সুপ্রাঅরবিটাল রিজ. দিস ইজ মাচ মোর প্রমিনেন্ট ইন কেস অফ মেলস. ঠিক আছে, আমি 3-4টা বার একসঙ্গে বলি কারণ আমরা উপর থেকে নিচে নামবো. ওয়্যার ইজ গ্ল্যাবেলা अगेन? এখানে কোথায়? হিয়ার. হ্যাঁ, তো গ্ল্যাবেলা ইন কেস অফ মেল ইজ প্রমিনেন্ট. কেন? কারণ হচ্ছে, মানে আমি জাস্ট টু রিমেম্বার, গ্ল্যাবেলা প্রমিনেন্ট বলে সুপ্রাঅরবিটাল রিজটাও কিন্তু প্রমিনেন্ট আসছে, ঠিক আছে? তো গ্ল্যাবেলা প্রমিনেন্ট, সুপ্রাঅরবিটাল রিজ প্রমিনেন্ট, এইটা একটা স্লোপ করে নামছে. ওকে, now what happens? Frontonasal junction forms an angle here. দেখা যাচ্ছে? Appreciate the angle. Angle দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? রাইট? বোঝা যাচ্ছে? তোর অ্যাঙ্গেল দেখতে পাচ্ছিস? তাহলে এটা কি হবে? মেল. আমরা এইখানে অবধি আছি, পরে নিচে যাবো আর. তাহলে কি হলো? স্লোপ. এটা আমাদের মোর প্রমিনেন্ট, সুপ্রাঅরবিটাল প্রমিনেন্ট, আর দিস ইজ অ্যাঙ্গুলার. On the contrary, फीमेल क्षेत्र इधर फ्लैट, फ्लैट एंगल में जाएंगे बाद में. वन फ्लैट, नॉट प्रोमिनेंट, सुपर ऑर्बिटल. ग्लैबुला भी नॉट प्रोमिनेंट, एंड एज अ रिजल्ट एंगल नहीं, जस्ट कर्व. ओके, तो আমরা যখন দেখি, ধর আমরা স্যারের যখন দেখি ইয়েতে গিয়ে মিউজিয়াম থেকে, আচ্ছা দিস আর অল বরড ফ্রম অ্যানাটমি, যখন আমরা অ্যানাটমি দেখি আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে, ये हुआ. So what we see the angle. ঠিক না? পরীক্ষা দাও তো এরকম ভাবে দেখাবে না. দিস আ ওয়ে টু শো. আমরা এমনি দেখি, ওয়ে টু শো এক্সামিন. তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে. এছাড়া কি আছে? এছাড়া দ্য স্কোয়ার অরবিটটা ইন কেস অফ ফিমেলস সাপোজ টু বি সার্কুলার, আর মেলের ক্ষেত্রে সাপোজ টু বি স্কোয়ার, বাট ইন দিস কেস ইট লুকস বোথ সার্কুলার. আচ্ছা, নাও এই তোর এখান থেকে ক্যাপাসিটি হলো, আর্কিটেকচার হলো, ফোরহেড হলো, গ্ল্যাবেলা হলো, ফ্রন্টোনেজাল জাংশন হলো, অরবিটটাও হলো. নাও সুপ্রাঅরবিটাল রিড, চিক বোন ছেড়ে দিচ্ছে, জাইগোমেটিক আর্চ. জাইগোমেটিক চার্চ উইল বি মোর প্রমিনেন্ট ইন কেস অফ মেলস, অ্যান্ড ফিমেলসের ক্ষেত্রে রেট লেস প্রমিনেন্ট. আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইজ ম্যাস্টয়েড প্রসেস. ওয়্যার ইজ দ্য ম্যাস্টয়েড প্রসেস? Where is the mastered process? हम हाथ घुमा रहे हैं, बताओ. गाइड मी. अरे गाइड करो. Where? ये है? नहीं, ये नहीं है. यही है. এটাই তো? হ্যাঁ ভাই, হ্যাঁ এই है. ঠিক है ना? আর চেঞ্জ করতে চাস? ওয়ান টু চেঞ্জ দ্য লোকেশন, তো এই है. ঠিক है. পাশেরটা
अबे मैस्टर्ड बोल रहा है, तुम कहाँ स्टाइलट पे जा रहे हो? तुम फॉरेंसिक पढ़ते हो, एनाटॉमी चले, स्टे इन फॉरेंसिक। স্টাইলয়েড যখন নাম আছে তখন যাবো, ঠিক আছে? স্টে ইন ফরেন্সিক। ম্যাস্টয়েড। अच्छा, मैस्टर्ड प्रोसेस इन केस ऑफ मेल्स विल बी व्हाट? देख के बोल रहा है, अच्छी बात है, वेरी गुड, वेरी स्मार्ट। क्या क्या हुआ? वाइडर, शॉर्टर या लॉन्गर? लॉन्गर एंड टिप टिप राउंड। इन केस ऑफ फीमेल्स वाइडर, शॉर्टर एंड पॉइंटेड। थोड़ा अच्छा, আমার আগে একটা স্কাল এনেছিলাম যেটা প্রথম দিন পড়েছিলাম, দ্যাট ওয়াজ মাচ মোর পয়েন্টি। এটা একটু কম পয়েন্টেড, বাট এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালং উইথ দিস থিং। এই চারটে বলে মানে ফ্রন্টাল, নেজাল, সুপার অরবাইটাল, আর তোর কি বললাম ফ্রন্টোনেজাল জাংশন, ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্ডিবল, এই সরি ম্যাস্টার প্রসেস অ্যান্ড চিক বোনস, ঠিক আছে? এটা ঠিক আছে। অ্যান্ড তোর জেনারেল আর্কিটেকচার, এটা অনেকটা স্মুথ। And this is, যদিও it is processed, but it is much more rough, ঠিক আছে না? এইদিকে দেখ, very rough because of muscle, male, ये मेल है, ये फीमेल, तो বোঝা গেল ডিফারেন্সিয়েট করা যাবে। ওকে, কোথায় সুপার অরবিটাল থেকে ফোরাট দেখাচ্ছিস কেন? হ্যাঁ, আচ্ছা, ডিপ অ্যাঙ্গুলেশন, ঠিক আছে, মানে ভাষাটাকে ঠিক করতে হবে, বাট ওকে ফাইন, নো প্রবলেম। আচ্ছা, আর ফ্রন্টাল হেড মানে ফ্রন্টাল বোন, ফোরহেড স্লোপি, অ্যান্ড দ্য জেনারেল আর্কিটেকচার। And that is the reason why 1 2 3 4 করে this appears to be human male skull because anatomical features appears to be human, ঠিক আছে না? এরকম ভাবে পরীক্ষায় বলতে হবে সাজিয়ে। ওকে, স্কোয়ার অ্যান্ড রাউন্ডিশ এরকম দেখা যাচ্ছে, বাট ইট লুকস সেম। নাও কামিং টু এজ, হাউ উইল বি আইডেন্টিফাই এজ? কি অসিফিকেশন অফ হোয়াট? বোনস অসিফিকেশন কি করে বুঝবো? সাবাস, কোন কম্পোনেন্ট স্কালে কি এজ ফিউজ করছে? তো ফিউজ করে কি হয়? এক্স্যাক্টলি। তো উই উইল চেক হোয়াট? ক্লোজার অফ সুচার্স, ঠিক? সেকেন্ড, একটা ক্লোজার অফ সুচার হলো, আর কিভাবে এজ বার করবো? মাটলস, টিথ, উপরে দাঁত থাকবে, টিথ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাই দ্য ওয়ে। টিথ হলো সুচার হলো, আর যখন বাচ্চা থাকে তখন কি থাকে যেটা আস্তে আস্তে জুড়ে যায়? সুচারের কথা বলছি না, ফন্টেনেলস। কটা ফন্টেনেল আছে? একটা, অ্যান্টিরিয়ার পস্টিরিয়ার, ওগুলো সময় সময় জোরে। তো ফ্রম দ্যাট জোড়ার সময় দেখে উই ক্যান ফাইন্ড আউট এজ, যদি ওই এজ গ্রুপে হয়। এগ্রি? তাহলে ফন্টেনেলস হলো, সুচার্স হলো, দাঁত হলো। সো দিস আর দ্য ways we can find age. So that we will study later. Fontanels we don't have baby to show you fontanel. So we will stick with sutures. Eruption of teeth, fusion and calcification of sutures is sutures. Okay, now all bones generally fuses earlier in case of females except skull. So skull বোনরা মেলদের আগে ফিউজ হবে। তার মানে যেটা আমরা এজ পাবো, যেটা ওরা বের করলো যেরকমভাবে, দিস ইজ 1 2 3 4 ওয়াই, দ্য রিজন বিকজ ওয়াই দিস ইজ মেল, ঠিক আছে? ওটা যখন আমরা পাবো সেটার সঙ্গে +2 অ্যাড করে দিতে হবে ফিমেলের ক্ষেত্রে, ইফ দ্য স্কাল ইজ ফিমেল, টু ফাইন্ড আউট দ্য এজ, ঠিক আছে? আচ্ছা, ফর এজ উই ডোন্ট গিভ আ এক্সাক্ট এজ। কেন দিই না সেটা রাউন্ড বুঝতে পারি পরের স্লাইডে। উই গিভ আ এস্টিমেশন। Age is not exact, estimation of 10 years, 10 to 5 depending on our year. So skull sutures, আচ্ছা আমরা উন্ড কি করে ধুই, উন্ড কি করে সাফ করি?
জাস্ট সো দ্যাট ইউ রিমেম্বার দিস। কোনো ইঞ্জুরি হলে, খেললে চোট লাগলো, কি করে সাফ করি ওটাকে? অ্যান্টিসেপ্টিক বাট প্রসেস, ডেটল মেটল নেই বুঝলাম। ওয়ে, আউটসাইড ইন, ইনসাইড আউট। ইনসাইড আউট কেন? আউটসাইডের নোংরাগুলো ভিতরে ঢুকবে, সিম্পল কারণ। তো উন্ড সাফ করেছে কি করে? ইনসাইড আউট। তেমনি স্কাল সুচারও হয় কিন্তু ভিতর থেকে বাইরে, ফিউশনটা, ঠিক আছে? এন্ডো টু एक्टो, एंडोक्रेनियल sutures fuses first then एक्टो, ठीक है? First to fuse is posterior fontanel 6 months, then anterior fontanel 1.5 to 2 years, then we come as metopic sutures. Anybody can say metopic कोথায় suture? Any idea where is metopic? ये पहली बार नाम सुना, पहली बार नाम सुन रहे हो? हाँ ये ना, यस फर्स्ट बोला यार, नथिंग रॉन्ग, ओके। इट इज समवेयर हियर, ठीक है ना? 2 साल में ये फ्यूज कर दो, 2 to 4 years इट फ्यूजेस। तो फर्स्ट सुचर एमसीक्यू है, फर्स्ट सुचर टू फ्यूज इज मेटोपिक, फर्स्ट सुचर नॉट फंडरस, फर्स्ट सुचर टू फ्यूज इज मेटोपिक, एज 2 to 4 years, ठीक है? अच्छा, नेम द सुचर्स। व्हाट इज दिस? हाँ, व्हाट इज दिस? sagittal. What is this? Lambdoid, ठीक है? So we come to sutures. Sagittal suture, posterior 1/3, this portion fuses at 30 to 40, first last একটা দেখ, fusion outer table 30 to 40। তো posterior পর anterior যাব, posterior anterior middle, pan card, PAM, posterior anterior middle, just to remember mnemonic types, not exact mnemonic। 30 to 40, 40 to 50, 50 to 60, ठीक है? गॉट इट, ठीक है? सेकेंड लैम्डॉइड कौनटा? दिस वन, ठीक है? दिस इज 40 to 50, दिस इज बेसिकली दिस इज 40 to 50, और coronal is 50 to 60। but first after metopic is বেসিক অক্সি, ওই দেখ একদম কোনে বেসিক অক্সিপুট, বেসিক স্ফেনয়েড, কত? 18 to 21 years। where is it? where is it? हाँ, it is here, ঠিক আছে? দেখবি একটু পরে তোরা, this is here, ঠিক আছে? So this fuses at 18 to 21 years। এবার হাউ উইল ইউ, আচ্ছা এটা বোঝা গেল তো না? আমরা পরেরটা দিয়ে চলে যাই, এটাতে মোটামুটি পুরো পিকচারটা ক্লিয়ার হবে। এই ছবিটা মনে রাখবে, তো যখন প্র্যাকটিক্যাল বই ইস্যু করা হবে ইউ উইল হ্যাভ দিস পিকচার ইন দ্যাট বুক। এবার ধর কোনো স্কালের বেসিক অক্সিপুট ইজ ফিউজড, ঠিক? আচ্ছা, যখন স্কাল দেখবি, মানে স্কালের সুচার যেটা দেখবি, দ্য ফার্স্ট প্রায়োরিটি উইল কাম টু স্যাজাইটাল, है ना? देन लैम्डॉइड या लैम्डॉइड, এরকম ভাবে, দেন কোরোনাল। ফার্স্ট প্রেফারেন্স স্যাজিটাল, लैम्डॉइड, कोरोनल, ठीक है? नाउ सपोज जस्ट एन एग्जांपल, बेसिक ऑक्सीपिट फ्यूज করলো, एंटीरियर ये फ्यूज्ड, एंटीरियर স্যাজিটাল ইজ ফিউজড, তাহলে তার এজ কত হবে? কিন্তু এদিকে আমার ইয়ে ফিউজ হয়নি, लैम्डॉइड ফিউজ হয়নি, তাহলে হোয়াট উইল বি দ্য এজ? কোশ্চেনটা বুঝতে পারলি? আচ্ছা, স্কাল যখন তোরা দেখলি মেটোপিক ফিউজড, বেসিক অক্সিপুট অ্যান্ড বেসিক স্ফেনয়েড ফিউজড, মানে 18 to 21 হয়ে গেছে, 21 হয়ে গেছে। নাও অ্যান্টিরিয়ার পস্টেরিয়ার আমরা যখন দেখলাম স্যাজিটাল ফিউজড 30 to 40 হয়ে গেছে, অ্যান্টিরিয়ার ফিউজ হয়নি, 40 to 50 হয়নি, তাহলে তার এজ কত হবে? হ্যাঁ, 30 to 40, কিছুটা হওয়া শুরু করেছে। in that case 35 to 45 ऐसा। नाउ এই জিনিসটাকে আমরা রাখবো তো না থিওরেম, হাইপোথিসিস 1, হাইপোথিসিস 2 and hence the theorem is blah blah। আমি অনেক কাল আগে করেছি, so I don't remember, if I am mistaken please forgive that। ওরকম ভাবেই এইটা আমরা একটা পেলাম ক্লু 1। এবার আমরা যাব দাঁতে, সেম স্কাল থাকবে আশা করি আমাদের কাছে, সেটা আমরা দাঁতটা পরে তখন ওর সঙ্গে কোরিলেট করব। এনি আদার থিং,
ওই কটা কোরিলেট করে 1 2 3 4 করে হেন্স দ্য এজ গ্রুপ ইজ দিস ফিউজড। সেকেন্ড, হোয়াট উইল ইউ ফাইন্ড? আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে ফরেন্সিকের ক্ষেত্রে, অল এভিডেন্সেস আর ইম্পর্টেন্ট। হ্যাঁ, অল এভিডেন্সেস পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ মানে ইট উইল লিড টু এনি রেজাল্ট, আমি জেনারেলি বলছি, নট স্পেসিফিক, আমি জেনারেলি বলছি। এনি রেজাল্ট, এনি এভিডেন্স দ্যাট গিভস টু আ রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু একটা অ্যাডিশনাল একটা পাচ্ছিস যেটা কিনা তোর স্টোরির সঙ্গে মিলছে না, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। মেবি উই আর নট লুকিং অ্যাট দ্যাট ডিরেকশন। ওই জন্যে যা পাচ্ছি সেটা আমার কাজ হচ্ছে লেখা, আর যেটা পাচ্ছি প্রথমে নোট ডাউন করা, নোট ডাউন করার পর থেকে আমার ইনফারেন্সটা বের করা। ঠিক আছে? সো ফার্স্ট কী পাচ্ছি? মেটাফিক ফিউজড। সেকেন্ড, sagittal suture, posterior 1/3 fused. So age is, sorry, basic oxybude and ওটা fused, so age is 81, age is 21 years. আমরা যখন ওটা লিখবো না, fused যখন হয়ে যায় 21 years. Now next, posterior 1/3 of sagittal suture is fused at, যদি পুরো ফিউজ হয়ে থাকে তাহলে কি হবে? 40। কিন্তু ফিউজ যখন পুরো হয়নি তখন আমরা কি লিখবো? কিন্তু হচ্ছে at places. At places, very important in case of forensic medicine. At places, না হলে কি হবে? তোকে বুঝতে হবে কোথায় কোথায় লিখতে হবে। অল অফ দেম হ্যাজ নেম। ল্যামডয়েড সুচারের কতগুলো নাম আছে জানিস? पास लैम्डिका, पास इंटरमीडिएट, এরকম ভাই 3-4টা নাম আছে। तुमको फिर बोलना पड़ेगा कौन सा क्या है, कहाँ फ्यूज किया है, कहाँ नहीं किया। तो दैट इज बाई एट प्लेसेस। ঠিক আছে? এট প্লেসেস ফিউজের মানে এজ গ্রুপ স্টার্ট করে গেছে, আমি পশ্চিমের কথা বলছি, 30 স্টার্ট হয়ে গেছে, 40 এখনো রিচ হয়নি। দ্যাট ইজ বাই দ্য টার্ম ইজ 30 to 40। ঠিক আছে? ক্লিয়ার? এক্সামিনে ওরকম মানে পরীক্ষায় এরকমভাবেই লিখবে। আর পরীক্ষা ছাড় নর্মালি যখন পেশেন্ট তোর কাছে আসবে, স্কাল নিয়ে আসবে না, বাট এজ এস্টিমেশন করতে আসবে, যেটা ক্লাস আমরা করাবো। জেনারেলি করাটা হয় না, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি রিলিভেন্ট, করবো আমরা ক্লাস। তো সিলেবাসে আছে কিনা আমি জানি না, বাট উই উইল ডু। ওইখানে এইটা তোকে লিখতে হবে। মানে স্পেসিফিক্যালি কি হয়, যখন আমরা অ্যাথলিট, যখন স্পোর্টস খেলা হয়, এই এজ গ্রুপ থাকে আন্ডার 17, আন্ডার 19, 21, তারপরে যা থাকে। তো এজ গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট इन केस ऑफ स्पोर्ट्स। तो सिमिलरली एज आइडेंटिफिकेशन इज ऑल्सो वेरी इंपॉर्टेंट। रेप इज गेटिंग कॉमनर। रेप का 2 लॉ है, জানিস তো? পক্সো অ্যান্ড অ্যাবাভ রেপ যেটা বলে আমরা। তো পক্সোটা দেখতে হবে, তো সেটা তো এজটা ভাইটালিটি মানে টেস্ট করতে হবে এজ। তো সেই ক্ষেত্রে এজ এস্টিমেশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। ওটা আমরা করি এক্সরে দিয়ে। কেন বলছি? ওটা আমরা ডিফারেন্টভাবে সেপারেট ক্লাসে করবো। কেন বলছি? কারণ রিপোর্ট রাইটিং ইজ অলমোস্ট সিমিলার। ইউ গেট দ্য পয়েন্টস, রাইট দ্য পয়েন্টস। হ্যাঁ, ফিউজড মানে এই এজ, ফিউজড মানে এই এজ ফ্রম দিস, যেটা আমরা 2-3টে মার্চ করে যেটা পাচ্ছি। सो द माई अकॉर्डिंग टू माई, इन माई ओपिनियन, आपका ओपिनियन में असल में कुछ और हो सकता है, आपका ओपिनियन में द एज इज फ्रॉम दिस टू दिस। क्लियर? कोई क्वेश्चन? नो क्वेश्चन। ठीक है, हो गया क्लास। आपको और पढ़ना है तो कल से पढ़ सकते।